ওকে, তো আমি রেকর্ডিং স্টার্ট করলাম। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে আপনার টার্গেট হচ্ছে রিয়াক্ট জেএস শেখা। তো রিয়াক্ট জেএস শিখতে গেলে রিয়াক্ট ডট ডেভ, এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এবার মেন হচ্ছে কি, রিয়াক্টের মেন পারপাসটা হচ্ছে যে আমরা এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্টকে এমনভাবে লেখা হয় যেটা কী হয়, একটা কাস্টম এইচটিএমএল এলিমেন্ট ক্রিয়েট করে, ঠিক আছে। মানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, আমরা নর্মালি এইচটিএমএল এলিমেন্ট লিখে ওয়েবসাইটে ডিজাইন করে থাকি, তাই না? ওয়েবসাইটের যখন ডিজাইন করি তখন আমরা হেডারের জন্য H1 ট্যাগ, ফুটারের জন্য ফুটার ট্যাগও রয়েছে, হেডার ট্যাগ রয়েছে, ন্যাপবার ট্যাগ রয়েছে, বিভিন্ন রকমের ট্যাগ রয়েছে, ঠিক আছে। তো এই যে ট্যাগগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ট্যাগ, যেগুলো HTML এ ব্যবহার করা হয়। এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে রিয়্যাক্ট প্রথম বলতে গেলে, অ্যাকচুয়ালি রিয়্যাক্ট প্রথম নয়, এর আগে এই কাজটা করেছিল অ্যাঙ্গুলার বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, আশা করি তার নাম শুনেছেন। অ্যাঙ্গুলার বলে এই যে ফ্রেমওয়ার্কটা রয়েছে, এই ফ্রেমওয়ার্কটা মেনলি 2010 সালে অ্যাঙ্গুলার জেএস নামে অ্যাকচুয়ালি প্রথমে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। এর এখনও হয়তো অ্যাঙ্গুলার জেএস বললে অ্যাঙ্গুলার জেএস .org বলে এদের একটা সাইট পাওয়া যায়, পুরোনো সাইট, যেটা অ্যাকচুয়ালি প্রথম স্টার্ট করেছিল। এদের মেন পারপাসটা ছিল যে যখনই আমরা ওই সব ওয়েবসাইট ডেভেলপমেন্টের সময় মেনলি কী হয়, অ্যাজাক্স কলিং করতে হয় না অনেক সময় রিয়েল টাইম সার্চ করার জন্য। মানে মনে করুন আপনি কোনো একটা সার্চ করছেন, সার্চ অপশানে সার্চ ব্যাপারটা লিখছেন, তো সঙ্গে সঙ্গে কী হয়, একটা এই যে এরকম ক্লিক করতে এখানে এই যে ড্রপ ডাউনে সার্চের রেজাল্ট হিসাবে কিছু সাজেশনস দেখাচ্ছে, এবং সার্চ যেই মোমেন্ট আমি শুরু করছি সঙ্গে সঙ্গে কী হচ্ছে, রিয়েল টাইম সার্চ একটা রেজাল্ট বার করে দিয়ে দিয়েছে যে এর সাজেশনস থেকে। তো এই রকম টাইপেরই যে ব্যাপারটা, এই জিনিসটা করবার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের দরকার পড়ে এই কাজটা করার জন্য। মানে বেসিক্যালি ব্রাউজারের ক্ষেত্রে যদি আমাদের রিয়েল টাইম সার্চের সঙ্গে রেসপন্স যদি দেখাতে হয়, তাহলে সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের দরকার পড়ে, কারণ জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে ইন্টারঅ্যাক্টিভিটিটা করতে পারে, ঠিক আছে। তো এই যে ইন্টারঅ্যাক্টিভিটি যে ব্যাপারটা, এইটাতে সুবিধা কী আছে, এর প্রথম সুবিধা হচ্ছে যে আমরা রিয়েল টাইম সার্চ করতে পারি। যদি সার্ভার সাইডে যদি ভালো মানে সার্ভার ব্যান্ডউইথ থাকে বা সার্ভারের ক্যাপাসিটি যদি ভালো থাকে, তাহলে কী হচ্ছে, যখন ফ্রন্ট এন্ডে কেউ সার্চ করছে কোনো একটা জিনিসকে, রিয়েল টাইমই তাকে একটা সাজেশনস দিয়ে দেওয়া যায়, বা প্লাস তার সঙ্গে কি ডেটা দরকার সেটাও রিয়েল টাইম দেখিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে এর মেন উদ্দেশ্য ছিল। এবার তার সঙ্গে কি হচ্ছে, আর একটা উদ্দেশ্য এখানে ছিল, যখন অ্যাঙ্গুলার জেএস ইউজ হয়েছিল, তখন অ্যাঙ্গুলার জেএসের উদ্দেশ্যটা হচ্ছে কি, আপনি যখন ওই ASP.NET-এ মানে VB.NET বা ASP.NET-এ যখন আপনারা কাজ করছেন, তখন ওখানে কী হচ্ছে, একটা MVC মডেল ক্রিয়েট হয়। MVC মডেল বলতে যেখানে কী হচ্ছে, আপনার HTML CSS দিয়ে আপনাদের ফ্রন্ট এন্ডে একটা ডিজাইন তৈরি করতে হয়, যেখানে আপনারা কী করছেন, হেডার পার্টটাকে কেটে একটা আলাদা কোনো পার্টে ঢুকাচ্ছেন, ফুটার পার্টটা আলাদা কোনো পার্টে ঢুকাচ্ছেন, মেন যে সেকশনসটা সেটাকে একটা আলাদা পার্টে রেখে এইভাবে আপনারা পুরো কাজটা করছিলেন। তো এই যে কাজটা করছিলেন, এটা করতে কিন্তু কমপ্লিটলি ব্যাক এন্ডের সাহায্যে পুরো ব্যাপারটাকে তৈরি করে ফ্রন্ট এন্ডে এটা কী হতো, রেন্ডার হতো। যখন কিনা ব্যাক এন্ড থেকে ওয়েবসাইটটা যখন ব্রাউজারে ক্লায়েন্ট এন্ডে যখন আসতো, তখন ব্যাক এন্ড থেকে সার্ভার সাইড থেকে অ্যাকচুয়ালি কী করতো, পুরো পেজটাকে কম্পাইল করে প্রডিউস করতো ক্লায়েন্ট এন্ডে। এই যে ব্যাপারটা, এটাতে কি হয়, একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে কোডিং লেভেলটা কমে যায়, আর অসুবিধাটা হচ্ছে যে এতে সার্ভারের চাপটা বেড়ে যায়। যদি কিনা আপনার হাইলি ডিমান্ড থাকে, মানে ট্রাফিক যদি খুব ভালো বেশি থাকে আপনার ওয়েবসাইটে, তখন কী হবে, সেই ট্রাফিককে বেশি সার্ভ করার চক্করে অনেক সময় সার্ভারটা আপনার হ্যাং করে যেতে পারে, বা আপনার রিসোর্সের ক্যাপাসিটি অনেক বেশি হাইক করতে হবে বলে তখন অনেক সময় কী হচ্ছে, বাজেটটা অনেক বেড়ে যেতে পারে। এই জায়গাটাকে অপটিমাইজ করার জন্য কিন্তু জাভাস্ক্রিপ্টের এই অ্যাঙ্গুলার জেএস মেনলি এসেছিলো। এটার মেন পারপাসটা হচ্ছে কি, ওয়ান টাইম ডেটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দেওয়ার পর নেক্সট টাইমে শুধুমাত্র জেসন দিয়ে ডেটাটাই শুধু দেবে,
আর এক্সট্রা তেমন কিছু দেওয়ার দরকার নেই। তাতে কী হবে, পুরো ইউআইটাই কিন্তু ক্লায়েন্টের কাছেই পড়ে থাকলো, এবং ক্লায়েন্ট যেরকম যেরকম পেজ দেখতে চাইছে সেরকম সেরকম পেজ অটোমেটিক্যালি লোড হয়ে যাচ্ছে তার ক্লায়েন্ট এন্ড থেকে, নাকি সার্ভার সাইডে লোড করার দরকার পড়ছে। সার্ভার সাইডে জাস্ট জেসন ডেটা দিয়ে ক্ষান্ত। এবার জেসন ডেটাটা খুবই মিনিমাম ফুটপ্রিন্ট, মানে মিনিমাম প্রসেসিং পাওয়ার লাগছে। এতে কী হচ্ছে, একই সার্ভার অনেক বেশি ডেটা প্রডিউস করতে পারছে এবং অনেক বেশি ট্রাফিককে হ্যান্ডেল করতে পারছে একই টাইমে। এইটা হচ্ছে সার্ভার রেন্ডারিং ব্যাপারটাও মানে কম ব্যাপারটা হবে। সার্ভার সাইড রেন্ডারিংটারও দরকার সেরকম পড়ছে না। এবার ব্যাপার হচ্ছে কি, এতে একটা ড্রপব্যাকও আছে। ড্রপব্যাক কী হচ্ছে, যদি কি না আমরা এইভাবে যদি জিনিসটাকে রেডি করি, সার্ভার সাইড রেন্ডারিং না হওয়ার জন্য, সার্ভার সাইড রেন্ডারিং যদি ভালো করে না হয়, তাহলে সার্ভার সাইড রেন্ডারিং না হওয়ার জন্য কিন্তু এখানে একটা অসুবিধা থাকবে। কীরকম অসুবিধা? এইটাকে যদি ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে যদি ইউজ করা হয় এই টেকনোলজিটাকে, তাহলে কিন্তু আমরা এটাকে এসইও ফ্রেন্ডলি পাবো না, এবং এসইও ফ্রেন্ডলি না হওয়ার জন্য কিন্তু এটা কী হবে, গুগল সার্চ ইঞ্জিনে প্রপারলি লিঙ্ক হবে না। এটা হচ্ছে এর সবথেকে বড় ড্রপব্যাক। এটা দিয়ে ওয়েবসাইট বানানো যাবে না, এটা দিয়ে অ্যাপ্লিকেশন বানানো যেতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন। আফটার লগ ইন যদি আপনার ইউজার্স যদি কোনো সার্ভিস বা কোনো রকম ফর্ম ফিল আপ করা হোক বা কোনো রকম ডেটা লিস্ট দেখা হোক, মানে যেখানে কিনা অ্যাকচুয়ালি লিস্ট ডেটা থাকছে বা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কোনো জায়গায় কোনো এন্ট্রি করতে হচ্ছে, সেই জায়গার জন্য অলওয়েজ বেটার। বাট এটাকে একটা ওয়েবসাইট হিসেবে ইউজ করা যাবে না। এটা এক্সাম্পল হিসেবে স্কুলের ফর্ম ফিল আপ করছি বা তাদের ডেটা দেখাচ্ছি, সেগুলো ঠিক আছে, কিন্তু আমরা যেটা এমনি ওয়েবসাইট, যেটা একটা এমনি ওয়েবসাইটে ইনফরমেশন নেওয়ার জন্য করছি, যেটাকে আমাদের ওই এসইও করে গুগলে যাতে লিঙ্ক হতে পারে, সেই ব্যাপারটা কিন্তু এতে সাপোর্ট করবে না, এবং এইটাই হচ্ছে এর সবথেকে বড় ড্রব্যাক। এবার এই কারণের জন্য কী হচ্ছে, এইটাকে মানে ঠিক করার জন্য বা একে আরও প্রপারলি ম্যানেজ করার জন্য, এখানে বেসিক্যালি কী হতো, এই অ্যাঙ্গুলার জেএস কী হতো, আগে আপনি যেরকম কাজ করতেন যে আলাদা আলাদা কম্পোনেন্টে ভাগ করে দিলেন, ফুটার, হেডার, ফুটার, ন্যাববার কম্পোনেন্ট, এইটা প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলে থাকতো, এবং সেই ফাইলগুলোকে রিয়েল টাইমেই কানেক্ট করতো যখন কিনা ব্রাউজারে চলতো। কিন্তু এইতে কী হতো, এতে পুরো সোর্স কোডটাই মানে অ্যাজ ইট ইজ আপনাকে সার্ভার সাইডে রেখে দিতে হতো। এবার এই কাজটাকে বেটার করার জন্য 2015-এ, মানে ঠিক 15 নয় 14-এর কাছাকাছি, এরা নতুন করে আবার কোডটাকে রিরাইট করা শুরু করলো, এবং সেই রিরাইট কোড করার জন্য এরা দুটো ল্যাঙ্গুয়েজকে প্রেফার করেছিল, মানে প্রেফারেবল দুটো ল্যাঙ্গুয়েজ ছিল এদের কাছে। একটা হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ, যেটা গুগলের বানানো ডার্ট ল্যাং, আর একটা ছিল টাইপস্ক্রিপ্ট, যেটা মাইক্রোসফটের বানানো। এই দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গুলারের যে ভার্সানটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাঙ্গুলার 2 ভার্সান, ঠিক আছে? আমরা হয়তো অ্যাঙ্গুলার 21 দেখতে পাচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার টাইপস্ক্রিপ্ট ভার্সান, যেটা 21, ঠিক আছে, 2.21 বলতে পারি। মানে মেন ব্যাপারটা হচ্ছে কি, 2 যে ভার্সানটা, 2 এর যে পার্টটা, ওটাকে ওরা হাটিয়ে দিয়ে অ্যাকচুয়ালি এখানে যদি কোনো রকম কোড আপডেট হচ্ছে বা কিছু আপডেট হচ্ছে, সেটা হিসাবে ওরা ভার্সান নেমটা দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট ভার্সান। এবার গুগল যখন ডার্টের ওপরে কাজ করছিল, এদের অ্যাকচুয়ালি ডার্ট ল্যাঙ্গুয়েজ আর টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজের মেন প্রায়োরিটি ছিল কি, এমন একটা কোড লেখার প্রসেস যেটাকে জাভাস্ক্রিপ্ট যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, মানে অ্যাকচুয়ালি পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ নয় বলাটাও ভুল, ওখানে বেসিক্যালি কী হচ্ছে, অবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে জাভাস্ক্রিপ্টের ফার্স্টেই অবজেক্ট ডিক্লেয়ার করা যায় উইদাউট বডি, মানে ওর কোনো বডি লেখার দরকার পড়ে না। ক্লাসে যেমন আমাদের আপনার যেমন কী হয়, এই যে ক্লাস তৈরি করতে হয় সি শার্পে, সেরকম টাইপের ক্লাস না তৈরি করে ডাইরেক্টলি আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি জাভাস্ক্রিপ্টে, যেটাকে অবজেক্ট ফার্স্ট বলা যায় বা প্রোটোটাইপ ল্যাঙ্গুয়েজ বলে। এবার এতে কি হয়, অনেকে অনেক রকমভাবে কোড লিখতে পারে, সেই কোডটা যাতে ক্লিন হয়, বুঝতে যাতে সুবিধা হয়, ডিজাইনস প্যাটার্ন প্রপারলি ইউজ করা যায় কোড, কারণ কোডিংয়ে তো আমরা বিভিন্ন রকম ডিজাইন প্যাটার্ন পড়ি, যারা কিনা নেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যাপারে যথেষ্ট আইডিয়া আছে, তা সেই ডিজাইন প্যাটার্নগুলো যাতে প্রপারলি সাপোর্ট করে, আর যাতে কিনা স্কেলেবিলিটি হয়, মানে স্কেলেবল যাতে হয়, এই পুরো ব্যাপারগুলোকে দেখার জন্য এখানে টাইপস্ক্রিপ্ট আর ডার্ট ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ এরা ইন্ট্রোডিউস করে।
এবার মাইক্রোসফটের তরফ থেকে টাইপস্ক্রিপ্ট আর গুগলের তরফ থেকে ডার্ট ল্যাঙ্গুয়েজ ওরা রেডি করে। এবার এই যে ডার্ট ল্যাঙ্গুয়েজে এরা প্রথমে অ্যাঙ্গুলার 2 যখন তৈরি হয়েছিল, অ্যাঙ্গুলার 2 এর পর অ্যাঙ্গুলার 4 যখন তৈরি হয় তখন এরা CLI ভার্সন রেডি করে, ঠিক আছে। CLI ভার্সন থেকে রেডি করে তখন কিন্তু অ্যাকচুয়ালি এরা এই পার্টের মধ্যে মানে অ্যাঙ্গুলারের 4 ভার্সনে চলে আসে, এবং তারপর থেকে কি করে অ্যাঙ্গুলার 4 খুব ভালো পাবলিশ হয়। এবার মেন হচ্ছে কি ওই অ্যাঙ্গুলার 4 যে সময় চলছে সেই সময়তেই সেই সময়ে কিন্তু এই রিয়াক্টও 2014-এর শেষের দিকে লঞ্চ করে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি এই যে ডার্ট ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, ডার্ট ল্যাঙ্গুয়েজ পরবর্তীকালে অ্যাঙ্গুলার যে কোড লেখার যে ব্যাপারটা পুরোপুরি ছেড়ে দেয়, কারণ ডার্ট ল্যাঙ্গুয়েজের মোটিভেশন ছিল অন্য। ডার্ট ল্যাঙ্গুয়েজের মেন মোটিভেশন ছিল কি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট করা, যেখানে কি হচ্ছে নেটিভলি কোডকে কম্পাইল করা, যেটা কিনা সিস্টেমের সঙ্গে অ্যাপ্লিকেশনকে রেডি করা যায়। কিন্তু টাইপস্ক্রিপ্টের কনসেপ্টটা কমপ্লিটলি আলাদা। টাইপস্ক্রিপ্টের কনসেপ্ট হচ্ছে অনলি জাভাস্ক্রিপ্টকে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বানানো, ঠিক আছে। তো এই অপশানসের উপর বেস করে এই জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি তৈরি হয়, যেটাকে রিয়াক্টের মানে অ্যাঙ্গুলারের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে ওখানে কয়েকটা অপশানস ছিল। যেমন কিনা আমরা অ্যাঙ্গুলারে প্রথমে তো আমরা কম্পোনেন্ট পেতাম, মানে কম্পোনেন্ট বলতে যেখানে কিনা আমরা কাস্টম এলিমেন্ট ক্রিয়েট করতে পারতাম, এবং সেই কাস্টম এলিমেন্টের আন্ডারে আমরা একটা নতুন ডিজাইন প্রিপেয়ার দেখতে পেতাম, যেটাকে আমরা রিইউজ করতে পারতাম। মানে ব্যাপারটা হলো কীরকম, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানি না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী কাজে ব্যবহার হয়? আমরা একটা ক্লাসকে আমরা বারে বারে তার অবজেক্ট কল করে ইউজ করতে পারি। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি যখন কিনা আমরা একটা ডিজাইন মানে একটা ক্লাস বানিয়ে নিলাম, তো সেই ক্লাসটাকে কে আমরা বারবার করে ইউজ করতে পারি আলাদা আলাদা ভ্যারিয়েবল ইনপুট ভ্যালু দিয়ে, ঠিক আছে। ইনপুট ভ্যালু আলাদা আলাদা পাস করে আমরা একই ধরনের যখন আমাদের ডেটা দরকার তখন আমরা একই ধরনের ডেটা প্রডিউস করতে পারছি একই ক্লাসকে ইউজ করে বারবার। তো এই ক্ষেত্রে ব্যাপারটা হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটা হচ্ছে সেম। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটা হচ্ছে কি আমরা এখানে যে কম্পোনেন্টসটাকে বানাচ্ছি সেই কম্পোনেন্টসের মধ্যে আমরা ডিজাইনটা একবার তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে আলাদা আলাদা ভ্যালু দিলে পরে আমাদের সেই পুরো ডিজাইনটা বারবার করে আমরা ইউজ করতে পারছি আমাদের ডিজাইনিংয়ের মধ্যে। এতে সুবিধা কম্পোনেন্ট যেটা বলা হচ্ছে সেটাই একটা ক্লাস মতন ভাবা যেতে পারে। হ্যাঁ, এর কম্পোনেন্ট যেটা এখানে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লাস। এবার মেন ব্যাপারটা হচ্ছে কি যখন আমরা রিয়াক্ট অ্যাঙ্গুলারে কাজ করতাম তখন অবশ্যই আমরা কম্পোনেন্ট একটা বানাতে গেলে আমাদের ওখানে ক্লাস ক্রিয়েট করতে হতো। ইনফ্যাক্ট রিয়াক্টেও যখন আমরা প্রথম শুরু করি, রিয়াক্টেও প্রথমত এরা ফাংশনস দিয়ে একটা কম্পোনেন্ট ডিজাইন করা শুরু করে, কিন্তু এই কম্পোনেন্টটাকে ডিজাইন করার জন্য ওরা পরবর্তীকালে একটা ট্রাই করেছিল ক্লাস দিয়ে যাতে এটা করা যায়, কিন্তু পরে দেখা যায় যে ক্লাস যে ব্যাপারটা সেটা জাভাস্ক্রিপ্ট যেহেতু খুব ভালো সাপোর্ট করে না, আর মেনলি জাভাস্ক্রিপ্টের ওপরই বেস করে এরা পুরো কোডিং প্যাটার্নটা লিখেছিল। তো সেই সময় দেখলো যে এই জাভাস্ক্রিপ্টের যখন ওই স্টেট ম্যানেজমেন্ট মানে বিশেষ করে ডেটা ইন্টারাকশনসের যখন কাজ দরকার পড়লো তখন দেখলো যে ওতে একটু কমপ্লিকেশনস হচ্ছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ক্লাস সিনট্যাক্স দিয়ে। তখন ওরা করলো কি পুরোপুরি রিয়াক্ট 16 ভার্সানে, মানে রিয়াক্ট ভার্সন 16-এ ওরা করলো কি পুরোপুরি ব্যাপারটাকে ফাংশন ওরিয়েন্টেড করে নিল, মানে আর ওরা ক্লাস ওরিয়েন্টেডে গেল না, পুরোপুরি ফাংশন ওরিয়েন্টেড গেল। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা বিশেষ ফিচার্স আছে, সেটা হচ্ছে কি আমরা যদি কোনো ক্লাস ক্রিয়েট করি, মানে আমাদের অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মেজরলি দুটো ভার্সানস দেখতে পাওয়া যায়, যেটার মধ্যে ড্রামাটিক্যালি অনেক রকমের চেঞ্জেস আমরা দেখতে পাই। মানে ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভার্সন 4 আর জাভাস্ক্রিপ্ট ভার্সন 5 আর জাভাস্ক্রিপ্ট ভার্সন 6, এই দুটোর মধ্যে আমরা একটা হিউজ চেঞ্জেস দেখতে পাই। এবার জাভাস্ক্রিপ্ট ভার্সন 5-এর মধ্যে ফাংশনই ছিল ক্লাসের মানে অল্টারনেট, মানে ক্লাস সিনট্যাক্স তখন মানে ES5 ছিল না, মানে ES5 অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের
ভার্সনকে মেনশন করা হয় ইএস দিয়ে। ইএস মানে হচ্ছে ইকমাস্ক্রিপ্ট। তো ইএস যে ইকমাস্ক্রিপ্ট ছিল, সেই ইকমাস্ক্রিপ্ট ভার্সন 5-এর মধ্যে ফাংশনই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস ডিক্লারেশনের প্রসেস। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, ওই ক্লাস ডিক্লারেশনের প্রসেসের জন্য এইভাবে আমরা ক্লাস ডিক্লেয়ার করতে পারি, কারণ ক্লাসের একটা প্রসেস আছে। ক্লাসের নাম ফার্স্ট ক্যারেক্টার নেমটা ক্যাপিটাল হয়, আর পরেরগুলো আমরা স্মলে করি, বা ক্যামেল কেসে যদি করি, মানে মাল্টিপল যদি নাম একসঙ্গে যদি বসে, যেমন লাইক বাটন। তো এখানে ক্লাস নেম হিসেবে আমরা এটাকে ট্রিট করব। তো এবার এই যে ব্যাপারটা, এইটা ইকমাস্ক্রিপ্ট 5-এ কিন্তু এইটাকে ফাংশন দিয়ে আমরা ডিক্লেয়ার করতাম, এবং এইভাবে এটাকে ডিক্লেয়ার করার পর নিউ কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এর অবজেক্টও ডিফাইন করতে পারতাম ইকমাস্ক্রিপ্ট 5-এ। সেই প্রসেসটাকেই এরা স্ট্যান্ডার্ডাইজ করে নিয়েছে। ইনফ্যাক্ট আজও পর্যন্ত এই পার্টটা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট 6 থেকে, মানে ইকমাস্ক্রিপ্ট 6 যেটা ভার্সন, ওইখান থেকে অ্যাকচুয়ালি ক্লাস ওরিয়েন্টেড ব্যাপারটা ইন্ট্রোডিউস হয়েছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এখান থেকে আমাদের একটা শুরু হয়েছে। এবার ব্যাপার হচ্ছে এটার মধ্যে সুবিধাটা কী হয়েছে, অ্যাকচুয়ালি এই কাজটা করাতে সুবিধাটা কী হয়েছে। এই কাজটা করাতে সুবিধাটা হচ্ছে এটাই, যে যারা কিনা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ইউজার ইন্টারঅ্যাক্টিভিটিটা করতে চাইতো ইজিলি, ঠিক আছে, এবং তার জন্য তাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটেকে একসঙ্গে রেখে কাজকর্ম করতে চাইতো, তাদের জন্য কিন্তু যখন এই রিয়াক্টটা যখন অ্যাড হলো বা রিয়াক্টটা যখন এলো, তখন কিন্তু এই কাজটা অনেক বেশি সিম্পলিফাই হয়ে গেল। ঠিক আছে, মানে মেন ব্যাপার হচ্ছে আপনার আগে যে ডিজাইন করতে হতো সেই সেম ডিজাইনই আমি করছি, কিন্তু সেই ডিজাইনটাকে করার জন্য কিন্তু আমাকে আলাদা আলাদাভাবে সমস্ত কোড লিখতে হচ্ছে না। সেই পুরো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট পুরো কোডটাই কিন্তু আমরা ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে লিখছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি নর্মালি যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে HTML যে সিনট্যাক্স, এটা যদি আপনি লিখতে যান, এটা কিন্তু আপনার লেখা যাবে না, কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML সিনট্যাক্স লেখা সম্ভব নয়। ঠিক আছে। তাহলে এবার কোশ্চেন হতে পারে, যখন আমরা রিয়াক্টে কাজ করছি, তাহলে তার মধ্যে কি করে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স আসছে, সরি HTML সিনট্যাক্স আসছে? কারণ এইখানে বেসিক্যালি তো HTML সিনট্যাক্সই তো লেখা, এটা তো HTML সিনট্যাক্সই তো লেখা। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই রিয়াক্টটা যখন এরা ইউজ করেছে, রিয়াক্ট জাস্ট একটা প্রসেস, একটা বাঞ্চ অফ কোডিং এরা ইউজ করেছে। এখানে এরা নতুন কোনো ইনোভেশনস এর মধ্যে আনেনি। অ্যাকচুয়ালি এই যে কাজটা করেছে, এই কাজটা করার জন্য ব্যাবেল জেএস বলে একটা আলাদা লাইব্রেরি আছে। ব্যাবেল জেএস বলে আলাদা একটা সাইট আছে, যারা অ্যাকচুয়ালি নেক্সট জেনারেশন জাভাস্ক্রিপ্ট কম্পাইলার হিসেবে ইউজ করে। ঠিক আছে, মানে এ হচ্ছে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, নেক্সট জেনারেশন জাভাস্ক্রিপ্ট কম্পাইলার। যখন কিনা নতুন ভার্সন জাভাস্ক্রিপ্ট লঞ্চ করে, যেটা ব্রাউজারে সাপোর্ট করে না, তখন কি হচ্ছে, যদি আপনাকে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল বা ব্রাউজার সাপোর্টেড কোড যদি আপনাকে রেডি করতে হয়, তখন কি হচ্ছে, এই ব্যাবেল যে কম্পাইলার ইউজ করে ওটাকে ব্রাউজার কম্প্যাটেবলি বানানো হয়। তো ব্রাউজার কম্প্যাটেবলি বানানো হয়। এবার ব্রাউজার কম্প্যাটেবলি বানানো হলে পরেই তবে গিয়ে কী হচ্ছে, আমাদের কোডটা কিন্তু ব্রাউজারে চলবে না। আমাদের কিন্তু এই যে HTML এর যে কোড, এই যে HTML কোডটা, সেটা কিন্তু ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্টের মধ্যে চলবে না, জাভাস্ক্রিপ্টের মধ্যে চলবে জাভাস্ক্রিপ্ট কোডই। কিন্তু যখন রেন্ডার হবে তখন কী হবে, HTML রেন্ডার হবে থ্রু জাভাস্ক্রিপ্ট, আর সেইটার জন্য কাজ করবে পেছনে ব্যাবেল স্ক্রিপ্ট। তো বেসিক্যালি এই ব্যাবেল স্ক্রিপ্টটাই এর পেছনে ইউজ হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আগেকার দিনে যখন আমরা কাজ করতাম, তখন জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি একটা ইউজ করতাম। আপনি নিশ্চয়ই jQuery লাইব্রেরি ইউজ করেছেন। হ্যাঁ, jQuery লাইব্রেরি ইউজ করেছেন যখন হ্যাঁ। কাজের জন্য। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু 2 মিনিট টাইম দিন, আমি একটা জিনিস খেয়ে নিয়ে কথা বলি। ঠিক আছে।
হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এই হ্যালো হ্যালো প্রজিতবাবু আছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, আছি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি এই জাভাস্ক্রিপ্টের মধ্যেই আমরা এটাকে লিখছি কোডটা, ঠিক আছে? এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যেমন আগে যে কোয়েরি ইউজ করতে হতো, যখন কিনা আমরা যে কোয়েরি কিছু ফিচার্স আমরা অ্যাপ্লাই করতাম, এবং ওইটাকে আমরা কী করতাম, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা ডাইরেক্টলি ওটাকে সোর্সের মধ্যে ওই ফাইলটাকে কল করে আমরা যে কোয়েরির ফিচার্সগুলো অ্যাপ্লাই করতাম। তো ওইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, তাই না, ব্রাউজারের ক্ষেত্রে? তো সেরকমভাবেই আমরা রিয়্যাক্টেরও ডিপেন্ডেন্সি আমরা ওইভাবে অ্যাটাচ করে সেটা নিয়ে আমরা ডাইরেক্টলি কাজ করতে পারতাম। কিন্তু এতে একটা অসুবিধা আছে যে ওতে কী হচ্ছে, আমরা এই যে কম্পোনেন্টসগুলো যে বানাচ্ছি, এই কম্পোনেন্টসগুলোকে কম্পাইল করে এটাকে সিঙ্গেল পেজে বা একটা নির্দিষ্ট একটা ফাইলের ভেতরে ঢোকানোটা একটু মুশকিল হতো, ঠিক আছে? কারণ মেন হচ্ছে যত কিনা আমাদের পুরো কোডটা যদি একটা প্রপারলি একটা ফাইলের মধ্যে যদি না থাকে, তখন কী হয় জিনিসটা মানে মিনিফাই হবে না, মানে জিনিসটা আমরা করছি কিন্তু ওটা অনেক লার্জ স্কেলে থেকে যাবে বা জিনিসটা অনেক প্রবলেম হবে। তো সেই কারণের জন্য এইটা কে কম্পাইল করার জন্য বিভিন্ন রকমের কম্পাইলার, ওয়েব কম্পাইলার তৈরি হয়েছে, এবং সেই কম্পাইলারগুলো তৈরি হয়েছে নোড.জেএস বলে একটা কম্পাইলারের মাধ্যমে। তো নোড.জেএস কি জানেন কি? নোট.জেএস এমনি কিছু জানি না, জাস্ট এই রিয়াক্টের কিছু ঘাটাঘাটি করেছি আমি, তাতে ওই আপনার ইয়ে থেকে মানে রিয়াক্ট কোডিং গুলোই লিখেছি, মানে ওই আমাদের ইয়েটা ভিজুয়াল স্টুডিও কোড যে ইয়েটা আর কি এনভায়রনমেন্টটা আছে ওইখানে লিখেছি, তাতে কিছু কিছু জিনিস আর কি ওই রান করে দেখতে পেরেছি, আচ্ছা কিন্তু এক্সাক্ট আমার ডেপথ কোনো ইয়ে হয়নি, বা আচ্ছা নোট.জেএস থেকে কিভাবে কি হচ্ছে সেটা আমার কোনো আইডিয়া নেই, আচ্ছা জাস্ট কিছু এই ধরুন ভিডিও দেখে এই দেখে এইরকম। এইখানে নোড.জেএস হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার, যেমন কিনা আপনার ডটনেট কম্পাইলার রয়েছে। আচ্ছা 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 ডটনেট বেসিক্যালি কী করছে, আপনার সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো লিখছেন সেগুলো যখন কম্পাইল করে যখন আপনার রান টাইমে চালানোর কাজ হয়, তার জন্য আপনার যেমন ডটনেট এনভায়রনমেন্ট যেভাবে কাজ করে ঠিক সেই সেম কাজটাই নোড.জেএস করে থাকে। ও আচ্ছা, নোড.জেএস হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের সিস্টেম কম্পাইলার, কম্পাইলার আচ্ছা ঠিক আছে? মানে এ অ্যাকচুয়ালি কী করছে, আপনার জাভাস্ক্রিপ্ট কোডটাকে সিস্টেমে যাতে এটাকে রান করা যায় জাভাস্ক্রিপ্ট কোডটাকে, আর সেইটাকে নিয়ে যাতে আমরা একটা অ্যাপ্লিকেশনকে ডাইরেক্টলি রান করাতে পারি সিস্টেমের মাধ্যমে, সেইটার জন্যই এই নোড.জেএস এনভায়রনমেন্টটা রয়েছে। নোড.জেএস অ্যাকচুয়ালি একটা কম্পাইলার বা প্ল্যাটফর্ম বলা যায়, ঠিক আছে? এ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, জিআইটি কম্পাইলার। জিআইটি কম্পাইলার মানে ডাইরেক্ট কোড টু রান, মানে ডাইরেক্ট আপনার কোড থেকে ডাইরেক্টলি রান করবে ব্রাউজারে বা এক্সপেক্টেড সিস্টেমের ওপর। তো এই যে নোড.জেএস এনভায়রনমেন্টটা, এটারও একটা হিস্ট্রি আছে। এটার হিস্ট্রি হচ্ছে এটা 2008-এ এই নোড.জেএস কম্পাইলারটা প্রথম স্টার্ট হয়, এবং এই সময়ও আমার একটা এদের একটা কন্ট্রিবিউশন ছিল, মানে আমি হয়তো আমি এদেরকে একটা মেসেজ করেছিলাম, কারণ আমি সেই সময় জাভাস্ক্রিপ্ট নিয়ে আমিও অনেক বেশি ফ্যাসিনেট ছিলাম, এবং আমিও জাভাস্ক্রিপ্টকে চাইতাম যে একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে উঠুক। তো আমি নিজে ট্রাই করতাম, এবং এইটার মধ্যে ট্রাই করার জন্য একটা যে প্রসেস আমি পেয়েছিলাম সেটা হচ্ছে কি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি আমরা জাভাস্ক্রিপ্টের একটা পার্টিকুলার কোড আছে সেটাকে যদি আমরা দিয়ে কল করি, তাহলে কী হয়, আমরা জাভাস্ক্রিপ্টের সমস্ত সিনট্যাক্সকে সি কম্পাইলারের মাধ্যমে সিস্টেমে চালাতে পারি। এবং ওই কনসেপ্টটাই শুধু আমি একটা আর্টিকেলের মাধ্যমে লিখে একটা ফোরামে পোস্ট করেছিলাম, এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি এর স্টার্টিংটা হয়েছিল। এবং এরপরে অবশ্যই জাভাস্ক্রিপ্টের এই নোড.জেএস এনভায়রনমেন্টটা যখন স্টার্ট হয়, এবং এটা 2014 থেকে অ্যাকচুয়ালি এর মার্কেটে পপুলারিটি শুরু হয় 2014 থেকে, যখন বেসিক্যালি এই নোড.জেএস, তারপরে মানে নোড.জেএস অ্যাকচুয়ালি এসেছে একটাই কারণে, যে জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে এখন বেসিক্যালি কী হচ্ছে, আপনি যদি মনে করুন যে আপনি কোনো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি
যদি আপনি ইউজ করতে চান, এর ক্ষেত্রে কিন্তু আপনাকে সি শার্প বা ডট নেট যদি আপনি ইউজ নাও করেন, তাও কিন্তু আপনি নোট জিএসের মাধ্যমে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। কারণ এই যে আপনার যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন যে বানাবার যে ইন্টারেস্টটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নোট জিএসের প্ল্যাটফর্মের জন্যই সম্ভব হচ্ছে। হ্যাঁ, এবার এইটা আমি মানে এই ঘাঁটতে গিয়ে রিয়াক্টের বিষয়গুলো ঘাঁটতে গিয়ে মানে যেটুকু মানে পড়লাম আর কি ডকুমেন্টে, তাতে একটু বুঝলাম যে ওই পার্টটাকে মানে না ব্যবহার করেও এই দিক দিয়ে করা যেতে পারে, সেটা আমিও দেখতে পেয়েছি। হুম এবার মেন ব্যাপার হচ্ছে এই নোট জেস, যেটা নোট জেস হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনাদের সিস্টেমে যে আমরা যে কম্পাইলেশনের যে কাজটা করতাম, সেই কম্পাইলেশনের কাজটা মানে যেমন কিনা আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা কোড লিখে সেটাতে আমরা যখন কম্পাইল করে আমরা একটা যখন ইএক্সি ফাইল বানানো হোক বা একটা সফটওয়্যার বানানো হোক, যেরকম প্রসেসে কাজ করতাম, ঠিক সেই সেম কাজটাই কিন্তু নোট জেস এনভায়রনমেন্ট আমাদের জন্য করছে, কিন্তু সেটা করছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। এবার ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যখন করছে, একমাত্র জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজই রয়েছে পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে একমাত্র জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজই রয়েছে যে ল্যাঙ্গুয়েজটা ব্রাউজারেও চলে, যে ল্যাঙ্গুয়েজটা সিস্টেমেও চলে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে সমস্ত রকমের কাজ হয়। এছাড়া কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নেই যা দিয়ে আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন, একমাত্র জাভাস্ক্রিপ্ট বাদে। কারণ জাভাস্ক্রিপ্ট একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা কী হয় ওয়েবেও চলছে এবং সিস্টেমেও চলছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, অনেকে যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট, যেমন কিনা মনে করুন যারা পিএইচপিতে এক্সপার্ট, যারা এএসপিতে এক্সপার্ট, যারা জাভা এক্সপার্ট, তারা পুরোপুরি মানে নোট জেএসকে ইউজ করতে চায় না বা করে না, কারণ বলে কি হয়তো তাদের মধ্যে এই ভাবনাটা থাকে যে আমি যদি জাভাস্ক্রিপ্টকে যদি কমপ্লিটলি যদি এন্ড টু এন্ড ইউজ করি, তাহলে হয়তো আমাদের সিস্টেমের সিকিউরিটি হয়তো কমে যাবে বা সিস্টেমের হয়তো আমাদের ক্যাপাসিটি হয়তো ডাউন হবে। অ্যাকচুয়ালি কিন্তু নয়, কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবথেকে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। কেন? কারণ বেসিক্যালি এর পেছনে পুরো যে সিস্টেমটা কাজ করছে সেটা কমপ্লিটলি সি এর ওপর বেস করে, সেই কারণে। কারণ এর মধ্যে মেনলি কী হচ্ছে, কোনো রকমের ব্লকিং নেই। যা আমরা দেখতে পাচ্ছি বা যা শুনছি, এই যে আজকে যে সফটওয়্যারের উপরেও আমরা কাজ করছি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি নোট জেসের ওপর বেস করেই এই সফটওয়্যার রেডি করা। ঠিক আছে? কারণ এর অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এটাই যে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে এর সোর্স কোড দেখানো যেতে পারে। মানে মেন ব্যাপার হচ্ছে কি অ্যাকচুয়ালি এর পেছনে রয়েছে নোট জেএস এনভায়রনমেন্ট, এবং নোট জেএস এনভায়রনমেন্টে আমরা জাভাস্ক্রিপ্ট মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করে পুরো কাজটা করছি। এবার এর জন্য কি হয়, আমরা যখনই এরকে নোট জেএস এনভায়রনমেন্টের উপর বেস করে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চাই, তো প্রথমে রিয়াক্ট আমরা যখন বানাচ্ছি, রিয়াক্ট বানালেই কিন্তু রিয়াক্ট হয়ে গেল কি আমাদের কম্পোনেন্ট ক্রিয়েট করার অপশানস দিচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের উপর বেস করে। কিন্তু যখন আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে যাব, তখন কিন্তু আমরা ডাইরেক্ট কাস্টম কম্পোনেন্ট বানাতে পারবো না। কারণ কাস্টম কম্পোনেন্ট বানানো এই কারণে সম্ভব নয়, কারণ হচ্ছে আমরা যখন মোবাইলের ফিচার্সগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাইবো, তখন মোবাইলের ফিচার্সগুলো কিন্তু কিছু স্পেসিফিক সিনট্যাক্স বা স্পেসিফিক টাইপের প্রসেস নিয়ে তৈরি করা। তো সেই কারণের জন্য এইখানে আগে থেকে কিছু সিনট্যাক্স রিজার্ভ করা আছে, যেটা আমরা রিয়াক্ট নেটিভের মাধ্যমে পেয়ে থাকি। তো রিয়াক্ট নেটিভ অ্যাকচুয়ালি প্রশ্ন করছি, হুম মানে যদি আমরা যেমন আমরা এটা কথায় কথায় যেমন সার্চিং জায়গাটা দেখলাম, হুম কোনো সার্চিং জায়গায় আমাদের মোবাইলেও থাকে। হুম তো যদি আমি মোবাইলের ক্ষেত্রে যদি একটা ওরকম কম্পোনেন্ট বানাই, হুম তাহলে মোবাইলে কি ওই কম্পোনেন্টটা বারে বারে আমরা ইউজ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। পারবো না বলে ব্যাপার নেই, কিন্তু ওখানের কোডিং প্যাটার্নটা কমপ্লিটলি আলাদা। ও আচ্ছা। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এইখানে যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যদি বানাই, হুম তার যে প্যাটার্নটা, আর হুম একটা মোবাইল অ্যাপের জন্য যদি বানাই, তার তার প্যাটার্নটা আলাদা, দুটো আলাদা। আচ্ছা। দুটোর প্যাটার্ন আলাদা। শুধু কনসেপ্টটা হচ্ছে কি রিয়াক্ট যে কম্পোনেন্ট বেস কম্পোনেন্টের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকেই অ্যাকচুয়ালি ইনহেরিট করে রিয়াক্ট নেটিভ করা, যাতে কী হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট করার জন্য অ্যান্ড্রয়েড এক রকমের অ্যাপ্রোচ নিয়েছে, আচ্ছা। আইওএস বা আইফোন
আর এক রকমের অ্যাপ্রোচ নিয়েছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে। এবার এদের মধ্যে ভিজুয়াল যে পার্টটা, যেখানে ভিজুয়াল পার্টটা মেনলি কী করছে, ভিজুয়াল পার্টটার জন্য আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এক্সএমএলে ইউআই পার্টটা ডিজাইন করা হয়, ঠিক আছে। আর এর ক্ষেত্রে এর ক্ষেত্রেও অনেকটা ওরকম ইউআই রয়েছে, যেটা আইফোনের ক্ষেত্রেও ইউজ হয়। তো এবার দুটোর মধ্যে কিছু না কিছু সিমিলারিটিস রয়েছে, ঠিক আছে। একই রকমের ইউআই, একই রকমের ইন্টারাকশানস রয়েছে, দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম। এবার এই যে দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্মের একই রকমের ইউআই বা একই রকমের যে ব্যাপারটা, ওইটার জন্য কী হচ্ছে, মেন হচ্ছে ইউআই পার্টটাকে ডিজাইন করার জন্য ইউজ করা হচ্ছে এক্সএমএল, ঠিক আছে। যেমন কিনা আপনি মাইক্রোসফটের ক্ষেত্রেও, মাইক্রোসফটের যে প্রোডাক্টসগুলো রয়েছে, বিশেষ করে আপনারা যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেটা দেখেন, ওর মধ্যে ডেফিনেটলি হয়তো আপনার যেহেতু ডটনেটের ডেভেলপার, ওর মধ্যে ইউআই যে পার্টটা সেটা কিন্তু এক্সএমএলের লেখা, এক্সএমএলের লেখা, এবং ব্যাকএন্ডের পার্টটা সি শার্পের লেখা। কারণ ব্যাপারটা হচ্ছে কি, পুরো জিনিসটাকে লোড করা বা ইন্টারাক্টিভিটির জন্য যে প্রসেসগুলো, সেগুলো হয়েছে সি শার্প ল্যাঙ্গুয়েজে, বাট ইউআইটা রেডি করার জন্য কিন্তু ওখানে এক্সএমএল ইউজ করা হয়েছে। এটা জেনারেল প্র্যাকটিসেস, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, এইটাই হচ্ছে স্ট্রাকচারটা থাকে আর কি। হুম, এরকমই স্ট্রাকচারটা হয়ে থাকে আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকমই স্ট্রাকচারটা হয়, যাতে কিনা কী হচ্ছে, আমরা ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা এক্সএমএল স্ট্রাকচারটা ইউজ করে থাকি, আর যখন কোডিংয়ের ইন্টারাকশানসটা দরকার পড়ে তখন আমরা ইউজ করি একটা সিস্টেম লেভেল কোড, একটা সিস্টেম লেভেল কোড। যেমন C# হুম, এরকম আর কি। এবার সেই জায়গাটাই অ্যাকচুয়ালি কী হচ্ছে, জাভাস্ক্রিপ্ট যেহেতু দুভাবেই কাজ হচ্ছে, জাভাস্ক্রিপ্ট যেহেতু সিস্টেম লেভেলের কাজটাও করতে পারছে, তার নর্মাল যেমন সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন কাজ হয় সেরকম টাইপের কোডিংও জাভাস্ক্রিপ্টে লেখা যাচ্ছে। প্লাস কী হচ্ছে, রিঅ্যাক্ট নেটিভ কী করছে, একটা ইউআই এলিমেন্টও তৈরি করে দিচ্ছে, যে ইউআই এলিমেন্টটাকে আমরা রিইউজ করতে পারি। এবার এই যে ইউআই এলিমেন্ট যেটা তৈরি করে দিচ্ছে, এখানে কিছু বেসিক এলিমেন্ট থাকে, যেই বেসিক এলিমেন্টগুলোর উপর বেস করেই পুরো ইউআই ইন্টারাকশানসটা কাজ হয়, ঠিক আছে। কারণ এখানে মেইনলি কী হচ্ছে, আপনার যেরকম স্টাইল, যেরকম ধরনের এখানে রেকমেন্ডেশন থাকবে, সেই রেকমেন্ডেশন ওয়াইজই আপনাকে পুরো ব্যাপারটা রেডি করতে হবে। তো রিঅ্যাক্ট নেটিভটা ওই পারপাসে ইউজ হয়। এবার রিঅ্যাক্ট নেটিভের যে সাইটটা রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এইটা দিয়ে অ্যাকচুয়ালি মোবাইল অ্যাপ প্রপারলি ডেভেলপ হয় না। যখন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয়, তার জন্য এক্সপো বলে আর একটা কম্পাইলার রয়েছে, যেটাকে ইউজ করতে হয় রিঅ্যাক্ট নেটিভের কনসেপ্টের সঙ্গে। এক্সপো বলে আর একটা আলাদা কম্পাইলার রয়েছে, থার্ড পার্টি কম্পাইলার। রিঅ্যাক্টও তাই, রিঅ্যাক্টও বেসিক্যালি কী হচ্ছে, একটা কনসেপ্ট যেখানে আমরা মোবাইলের মানে ওয়েব অ্যাপ্লিকেশান বানাবার জন্য এখানে যে কনসেপ্টটা আছে সেটাকে আমরা শিখি, কিন্তু যখনই আমরা এটাকে নিয়ে অ্যাকচুয়াল প্রপার অ্যাপ্লিকেশানস করতে যাব বা প্রপারলি কাজ করতে যাব, তখন আমাদের অন্য একটা অ্যাপ্লিকেশান বিল্ডিং ফ্রেমওয়ার্ক লাগবে, যার উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি কোর্সটা করতে পারবো। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমরা কোনো কোড লিখতে যাব, কোডটাকে অ্যাকচুয়ালি আমাদের একটা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করতে হবে, কম্পাইল করে একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গাতে আমাদের ফেলতে হবে। কারণ বেসিক্যালি কী হয়, যখন আমরা HTML CSS জাভাস্ক্রিপ্টকে একসঙ্গে কম্পাইল করে একটা ফাইলের মধ্যে রাখি, তখনই কিন্তু সেটাকে দেখাতে বা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কনসেপ্টটা। এবার ব্যাপার হচ্ছে কি, রিঅ্যাক্ট শিখলে কি আমরা রিঅ্যাক্ট নেটিভ শিখবো কি না, অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট নেটিভ সম্পূর্ণ আলাদা পার্ট, রিঅ্যাক্ট সম্পূর্ণ আলাদা পার্ট, দুটো কিন্তু এক নয়। সেই কারণে রিঅ্যাক্ট শেখা মানেই যে রিঅ্যাক্ট নেটিভ শেখা তা নয়, আর আমি রিঅ্যাক্ট নেটিভ শেখাবও না আমাদের যা ডাইরেকশানস রয়েছে। কিন্তু হ্যাঁ, রিঅ্যাক্ট যদি খুব ভালো করে শিখে যান, আপনি যদি নিজেও চেষ্টা করেন, রিঅ্যাক্ট নেটিভ আপনি নিজেও শিখতে পারবেন। কারণ রিঅ্যাক্ট নেটিভ ওই রিঅ্যাক্টের কনসেপ্টের উপর বেস করে, জাভাস্ক্রিপ্টের কোডিংয়ের উপর বেস করে পুরো ব্যাপারটা লেখা। তো সেই কারণে আপনি এটা তখন পারবেন করতে চাইলে। এটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড লার্নিং। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মেন টেকনোলজি, মানে ওয়েব অ্যাপ্লিকেশান বানাবার জন্য মেন টেকনোলজি হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। এইটাকে যদি আমরা খুব ভালো করে যদি বুঝি, তাহলেই আমরা করতে পারবো। এবার যদি আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশান বানাতে হয়, এইখানে হচ্ছে ইলেকট্রন.js, নাম শুনেছেন? না, এটা তো নেই। ইলেকট্রন.js বলে একটা সাইট রয়েছে, ঠিক আছে। এই যে ইলেকট্রন.js, এই অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশান বানাতে হেল্প করে।
যে কোনো প্ল্যাটফর্মে, মানে সেটা আপনার উইন্ডোজ প্ল্যাটফর্মের ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, ম্যাকের ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, লিনাক্সের ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, যে কোনো ক্ষেত্রেই এই যে ইলেকট্রন জেএস আছে এটার উপর বেস করেই আমরা ক্রস প্ল্যাটফর্ম ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারি, যার বেসিক্স হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল অ্যান্ড সিএসএস, যেটা দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাচ্ছি। ইনফ্যাক্ট আমরা এই যে অ্যাপে কথা বলছি বা এই যে ভিএস কোড যেটা, এটাও কিন্তু বেসড অন ইলেকট্রন জেএস, কারণ ইলেকট্রন জেএস দিয়েই কিন্তু এই যে ডেস্কটপের যে অ্যাপ্লিকেশনটা সেটা বানানো। এটার সবথেকে বোঝার সুবিধা হচ্ছে কি, এই যে দেখুন এখানে টগল ডেভেলপার টুলস অপশানটা যেই দিলাম, এখানে দেখুন ব্রাউজার এনভায়রনমেন্ট ওপেন হয়ে গেল। হ্যাঁ এখানে কি দেখা যাচ্ছে, এইচটিএমএল সিনট্যাক্স দেখা যাচ্ছে না? হ্যাঁ জানা যাচ্ছে। এইখান থেকেই কিন্তু পুরো জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এইটাই কিন্তু তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এটা একটা ব্রাউজার। হ্যাঁ এবং দেখুন এখানে ব্রাউজারের পুরো ফিচার্স দেখাচ্ছে, ক্রোম ব্রাউজারের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার মানে বেসিক্যালি আমরা এই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসাবে যেটাকে ইউজ করছি ভিএস কোড, এটা অ্যাকচুয়ালি তাহলে দেখা যাচ্ছে একটা ব্রাউজার, এবং সেই ব্রাউজারের ওপরই এমনভাবে ডিজাইন করে করা আছে যেন মনে হচ্ছে এটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, তাই না? ওকে হ্যাঁ তো এই কারণে অধিকাংশ অ্যাপ্লিকেশান এখন যে কটা আমরা অ্যাপ্লিকেশান আমার ডেস্কটপে রয়েছে বা আপনার ডেস্কটপে আছে, তার মধ্যে অধিকাংশ অ্যাপ্লিকেশানই কিন্তু বানানো ইলেকট্রন জেএসের উপর বেস করে। ইভেন শুধু তাই নয়, ইলেকট্রন জেএসকে অনেকেই অনেক আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেমন কিনা আপনার সিসার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ডট নেটের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একে ডেস্কটপ অ্যাপ্লিকেশানের হিসেবে বানাবার জন্য ওরা ওদের ল্যাঙ্গুয়েজের মধ্যে এটাকে ইনকর্পোরেট করেছে ওদের নিজস্ব প্রোগ্রামিং র্যাপার ইউজ করে। প্রোগ্রামিং র্যাপার মিনস বেসিক্যালি একটা প্রোগ্রামিংয়ের মধ্যে আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পুট করে একটা নতুন কিছু প্রডিউস করা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন র্যাপার। যেটা কিনা মেনলি আমরা যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন করছি, এই যে এটাকে নিয়ে যখন আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন করছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন যদি আমাদের রাইট আপ করতে হয়, উইন্ডোজের জন্য তো আমাদের উইন্ডোজেরই টুল কিট দরকার, উইন্ডোজ টুল কিট যেটা বলা হয়, উইন টুল কিট। তো উইন টুল কিটটাই আমাকে ইউজ করতে হবে উইন্ডোজ অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করে দেখাবার জন্য। তো ডেফিনেটলি সেই কাজটা কে করছে? এই ইলেকট্রন জেএস করছে উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য লিনাক্সের টুল কিট ইউজ করছে, ম্যাকের জন্য ম্যাকের টুল কিট ইউজ করছে। তো এইরকমভাবে কী হচ্ছে, এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্মের যে টুল কিট সেটাকে অ্যাক্সেস করার জন্য যে সিনট্যাক্স বা যে কোড পাস করাবার দরকার সেটা কিন্তু পাঠাচ্ছে সেই পার্টিকুলার টুল কিটকে ইউজ করে। আর এইটাকে ইউজ করে আবার আর একটা কাজ করছে, যারা পিএইচপি ডেভেলপার বা যারা এসপি ডেভেলপার, তারা আবার এর উপরে একটা র্যাপার ইউজ করে এদের ফিচার্সটাকে ইউজ করছে তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনকর্পোরেট করার জন্য। মেনলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে বেশি হ্যাবিচুয়েটেড আছে তার জন্য তারা বানিয়ে নেয় পুরো ব্যাপারটাকে। ঠিক আছে, যেমন পাইথনের ক্ষেত্রেও কিছু কিছু ইনহেরিট করেছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া, যার উপর বেস করে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা কল করে অ্যাকচুয়ালি কাজকর্ম করছি। মানে এইখানে মেন কনসেপ্ট হচ্ছে কি, যেটা হয়তো আপনারা ইউজ করেন কি করেন না আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট সম্বন্ধে কোনো আইডিয়া আছে? সেইভাবে সেরকম কিছু ইয়ে নেই, আচ্ছা, মানে করতে হয়নি বা মানে আমার হয়তো হাতে আসেনি এরকম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আপনি এসপি ডেভেলপার অনেক দিন ধরে হয়তো কাজ করছেন, সেক্ষেত্রে হয়তো আপনার ডিপেন্ডেন্সি যে ম্যানেজমেন্ট কনসেপ্টটা, এটাও অ্যাকচুয়ালি 2014-এর পর থেকেই এটা অনেক বেশি মার্কেটে প্রচলিত হয়েছে। ঠিক আছে, তার আগে এটা জাভাতে ছিল ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, আইওসি, ইনভার্সন অফ কন্ট্রোল, এই সমস্ত কনসেপ্টগুলো শোনা যেত। ঠিক আছে, বাট ওগুলো এক্স্যাক্টলি কীভাবে কাজ করতো বা কীভাবে কাজ করে সেটা অনেক জাভা ডেভেলপার বা অনেক সিসার ডেভেলপার জানে না, কিন্তু কখনো কখনো দরকার পড়লে করে। যেমন কিনা মনে করুন, আপনি যখন ডেটাবেসের যখন কোড লেখেন, তখন আপনি এক্সট্রা একটা অ্যাডিশনাল প্যাকেজ তো ইউজ করেন তো, করেন তো।
এবার সেটা হয়তো আপনি যে এক্সট্রা অ্যাডিশনাল যে প্যাকেজটা আপনি ইউজ করছেন, সেই প্যাকেজটা হয়তো আপনি ভিজুয়াল স্টুডিও দিয়ে যখন আপনি কাজ করছেন, ওইটা দিয়ে অটোমেটিক্যালি টেনে আনছেন ওই প্যাকেজটাকে। ঠিক আছে। মানে প্যাকেজটা যে যখনই আপনি লিখছেন বা কিছু করছেন, ওই প্যাকেজটা অটোমেটিক্যালি আপনার নিউ গেট প্যাকেজ থেকে যেমন আমরা ব্যবহার করি আর কি। মানে বেসিক্যালি ওটা আপনার অটোমেটিক্যালি পুল করে টেনে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে এসে যাচ্ছে, এবং তার জন্য কিন্তু ওটা আপনার আলাদা করে ওকে পুল করার দরকার পড়ছে না। ওটা আপনার ডাইরেক্টলি ওই কোডটাকে যখনই আপনি ইউজ করছেন, সঙ্গে সঙ্গে সেটা আপনার যে ভিজুয়াল স্টুডিও কোড আছে সে ওইটাকে টেনে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, ওটা নেট থেকে কোথা থেকে নামিয়ে ওটা করে দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওই কনসেপ্টটা আগে যখন ইউজ হতো তখন ওটা কোড এডিটারের ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ডেভেলপাররা কাজ করতো, সেই কারণে ওই কনসেপ্টটা ব্যবহার করলেও ওটা নিয়ে খুব একটা ক্লিয়ারিটি ছিল না। এবার ব্যাপার হচ্ছে কি, পিএইচপি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মানে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হওয়ার মেন কারণটা কি, ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা পুরো ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনাকে প্রোভাইড করবে না, যাতে কিনা আপনি একই জায়গায় বসে বা একটা নির্দিষ্ট জায়গায় বসে আপনি পুরো কাজটা করতে পারবেন। ওপেন সোর্স মানে হচ্ছে আপনার সোর্স আছে সব কিছু, কিন্তু সেটা আপনাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে একটা নির্দিষ্ট দরকার মতন আপনি করবেন। এবার সবথেকে বড় ওপেন সোর্স যেটা ছিল জাভা, কিন্তু জাভা থাকলেও জাভার ডেভেলপার বা জাভার ইকোসিস্টেম যেভাবে বানানো হয়েছিল সেটা ওপেন সোর্স হওয়ার পরও কিন্তু ওর মধ্যে ওই আইডিগুলো অনেকটা কাজ করে দিত এই ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের পার্টটাকে। কিন্তু পিএইচপি বা নোড.জেএস যখন থেকে প্রপারলি মার্কেটে লঞ্চ হলো, এরা কিন্তু এই ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু এরা আলাদা করে কিন্তু কোনো আইডি বা এমন কোনো জিনিস ওরা ইউজ করেনি যার থ্রু দিয়ে ওরা ওই ডিপেন্ডেন্সিটাকে প্রপারলি ইউজ করতে পারা যায়। তখন এর জন্য এরা কী করলো, এরা অ্যাকচুয়ালি টুলস ইউজ করলো যেটাকে বলা হয় কমন লাইন টুলস, এবং কমন লাইন টুলসের মাধ্যমে কিন্তু এরা ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টটাকে করা শুরু করলো। ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট মানে হচ্ছে থার্ড পার্টি প্যাকেজ ম্যানেজমেন্ট। তার জন্য npm.js, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা npm প্যাকেজেসগুলো পেতে পারি। মানে যদি মনে করা যাক আমি এখানে ডেটাবেস নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, ডেটাবেস বলে সার্চ করলাম। এবার ডেটাবেস বলে সার্চ করতেই এবার এই npm.js এর ওয়েবসাইটে ডেটাবেস রিলেটেড প্যাকেজেসগুলো আমরা দেখতে পাবো। এখানে ডেটাবেস রিলেটেড, এখানে আলাদা আলাদা টাইপের ডেটাবেস রিলেটেড প্যাকেজেস আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই প্যাকেজগুলো যদি আমরা ইউজ করতে লাগে, মানে যে কোনো একটা ডেটাবেস প্যাকেজকে আমি যদি ইউজ করতে লাগে, তাহলে আমি এই প্যাকেজ সিস্টেমে ঢুকলাম। ঢোকার পরে এই হচ্ছে আমার প্যাকেজটাকে ইনস্টল করার প্রসেস, মানে যেটা আমরা লোকালি ইউজ করতে পারবো। ইনফ্যাক্ট এইখানে যে আমরা এই যে রিয়াক্ট ফ্যাক্ট নিয়ে যে কাজকর্ম করছি, এখানেও কী হচ্ছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি নোড.জেএস প্ল্যাটফর্মের ওপর কিন্তু আমরা এর যে প্যাকেজ আছে থার্ড পার্টি প্যাকেজ, সেটাকে আমরা ইনস্টল করি থ্রু npm কমান্ড দিয়ে। ঠিক আছে, এই npm কমান্ড কীভাবে আসে, যখনই আমরা নোড.জেএস ইনস্টল করি আমাদের সিস্টেমে, তখনই এর সঙ্গে সঙ্গে npm কমান্ড এসে যায়। এবার নোড.জেএস আমরা বুঝবো কী করে আমাদের সিস্টেমে আছে কি নেই, তার জন্য প্রথমত আমরা কমান্ড লাইন টুল, মানে কমান্ড লাইন সফটওয়্যার যেটা আছে সেটাকে আমরা ওপেন করব, বা এটাকে উইন্ডোজের ক্ষেত্রে কমান্ড লাইন বলে, কমান্ড প্রম্পট, আর লিনাক্স বা ম্যাকের ক্ষেত্রে এটাকে টার্মিনাল বলা হয়। এইখানে কী হচ্ছে, আমরা নোড স্পেস -v যদি আমরা চেক করি, তাহলে আমরা এখানে নোড এনভায়রনমেন্ট আছে কি নেই সেটার আমরা ডিটেলস একটা দেখতে পাচ্ছি, মানে একটা ভার্সন ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। এবং যখন এটা থাকবে, অবশ্যই এর সঙ্গেও কিন্তু npm-v যদি করি, এটাও আমাদের সঙ্গে সঙ্গে চলে আসছে। এটা হচ্ছে নোড.জেএসের প্যাকেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। নোড.জেএস এনভায়রনমেন্টে কাজ করার জন্য আমার নোড.জেএস প্যাকেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো নোড.জেএস হচ্ছে মেন কম্পাইলার, আর npm হচ্ছে আমাদের তার কী হচ্ছে প্যাকেজ ম্যানেজার। ওকে, এই দুটো জিনিস যতক্ষণ না থাকবে ততক্ষণ কিন্তু আমরা এই যে রিয়াক্ট নিয়ে কাজ করা হোক বা অ্যাঙ্গুলার নিয়ে কাজ করা হোক, হোয়াট এভার যাই নিয়ে আমরা কাজ করি না কেন, পারবো না কিছু করতে যদি কিনা আমাদের নোড.জেএস এনভায়রনমেন্ট যদি না থাকে। ঠিক আছে, এই কারণের জন্য আমাদের এইটাকে প্রথমে সিস্টেমে আছে কিনা কনফার্ম করে নিতে হবে।
যখনই আমার এটা থাকলো, এবার কি হচ্ছে, আমরা জেনারেলি কোড লিখতে যে কোনো জায়গাতেই পারি। কোড লেখার জন্য কোনো জায়গা স্পেসিফিক নয়, কারণ যেহেতু HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গায় লেখা যায়, সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গাতে লিখতে পারি। কিন্তু তবুও ভিজুয়াল স্টুডিও কোড, যেটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, তো code.visualstudio.com এইটা যেহেতু রয়েছে, এখানে আমরা যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, যে ওএসের ওপর বেস করে কাজ করছি, সেই ওএসের ওপরে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে দিচ্ছে, যাতে কিনা আমাদের সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করে আমরা কাজ করতে পারি। এবং অবভিয়াসলি ভিজুয়াল স্টুডিও কোড খুব ভালো, আজকের ডেটে সবথেকে বড় ওপেন সোর্স কোড এডিটার। এবং এই কোড এডিটারের মধ্যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতে লেখা যায়, এবং এর জন্য প্লাগইনস বানানো যায়। মানে মনে করুন আমাদের যদি হঠাৎ করে মনে ইচ্ছা হলো যে আমি একটা নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি, এবং তাকে লেখাবার জন্য বা তার জন্য যে প্রসেস, তার জন্য একটা প্লাগইনস ক্রিয়েট করা, সেটাও আমরা চাইলে করতে পারি এই ভিএস কোডকে ইউজ করে। কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, এক্সটেনশন ক্রিয়েট করার অপশানস এখানে আমরা পাই, এবং এখানে বিভিন্ন রকমের এক্সটেনশনস লাইব্রেরি রয়েছে, থার্ড পার্টি এক্সটেনশনস লাইব্রেরি রয়েছে, যে এক্সটেনশনসগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের দরকার মতন। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। তো ভিজুয়াল স্টুডিও কোডেই আমরা জেনারেলি কোড লিখে থাকি। হ্যাঁ, আজকে ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে সবথেকে বড় ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এবার আমরা যখন কাজ করব, ডেফিনেটলি একটা ফোল্ডারে কাজ শুরু করেছি। এখানে অরিজিৎ তো আপনার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এবার এই ফোল্ডারটা ক্রিয়েট করে আমি সেই ফোল্ডারটাকে ডাইরেক্টলি মিডল পজিশনে ছেড়ে দিলাম। তাহলে কী হলো, আমার এখানে ভিএস কোডের মধ্যে আমাদের এসে গেল। এবার আজকের মতন প্রথম যে কোড, সেটা আমরা করব। তো ক্লাস 1 বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, রাইট ক্লিক করে ক্লাস 1 বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবং এই ফোল্ডারটার মধ্যে আমি অ্যাকচুয়ালি এখানে রাইট ক্লিক করে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল এই অপশানসটা দেখতে পাচ্ছি। এটার মানে হচ্ছে যে আমাদের এর ভেতরে আমরা কোড যেটা লিখবো, সেই কোডটাকে কম্পাইল করা এবং রান করার কাজটা আমরা এর ইন্টারনাল টার্মিনাল থেকে করছি। আমরা চাইলে বাইরে থেকেও করতে পারতাম, মানে এই বাইরে যে টার্মিনাল কোড আছে সেটা থেকেও ইউজ করে করতে পারতাম। হয়তো আপনি বাইরে থেকেই করেছেন কোড কম্পাইলেশন, কিন্তু আমি তো অতটা বুঝিনি, আমি ওইখানেই রান দেখেছি, ওই রানটা দিয়ে চালিয়ে দিই। মানে এখানে রান দেখে, হ্যাঁ সেটা করা যায়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ঠিক উপায় নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই টার্মিনাল যেটা আছে, এই টার্মিনালের মধ্যে যদি আমরা কোড লিখে রান করাতে পারি, সেটাই সবথেকে বেস্ট। এবার এখানে আমাদের কোড লিখে রান করাবার ব্যাপারটা কীরকম, এখানে জাস্ট আমি একটা অ্যাপ ডট জেএস বলে আমি একটা ফাইল লিখলাম। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা অ্যাপ ডট জেএস ফাইল। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমাদের দু রকমের লাইব্রেরি রয়েছে। যদি ডকুমেন্ট দিয়ে যদি আমরা কোড লেখা শুরু করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ব্যাপারটা, এই কোডটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের ব্রাউজার কোড। এই কোডটা চালাবার জন্য কিন্তু অলওয়েজ আমার ব্রাউজারের সাপোর্ট দরকার। ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি করি, তাহলে কী হচ্ছে, এখানে এইচটিএমএলের মধ্যে এই যে এখানে যে আইডি যেটা রাখা আছে বাটন বলে, এই বাটনটাকে আমরা এখানে ইউজ করতে পারি। তার মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, H1 হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড বাটন আইডি বাটন ক্লিক মি, এইটা দিলাম। ঠিক আছে, তাহলে এই যেটা রয়েছে এইটাকে এবার ব্রাউজারে চালাবো। এবার ব্রাউজারে চালাবার জন্য আমি এখানে যে প্লাগইনসটা পাচ্ছি, ওপেন উইথ লাইভ সার্ভার, এটা অ্যাকচুয়ালি আপনি পাবেন না। এইটা পেতে গেলে আপনাকে একটা এক্সটেনশন এখান থেকে অ্যাটাচ করতে হবে। এটা হচ্ছে এক্সটেনশন সেকশন। এই এক্সটেনশন সেকশন থেকে এইখানে গিয়ে আপনাকে লাইভ সার্ভার বলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই 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 যে প্লাগইনসটা আছে, এই প্লাগইনসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তাহলে পরে গিয়ে কিন্তু আপনি HTML ফাইলের ওপরে এই ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানসটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। তাতে কী হবে, আপনি এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এবং এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি সিম্পলি আমার HTML কোডের থেকে এইখানে আমার এটা চালু হলো। এবার এই যে কোডটা যেটা আমি মানে লিখেছি, এই জাভাস্ক্রিপ্ট কোডটা, এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমাকে এখানে অ্যাটাচ করতে হবে।
কারণ এটা যদি আমি অ্যাটাচ না করি তাহলে কিন্তু আমার এটা চলবে না। ঠিক আছে, এবার এই যে ব্রাউজারের মধ্যে এটা যেহেতু আছে, এবার এখানে এটাকে রাইট ক্লিক করে, যেহেতু এখানে কি আছে, এখানে এই যে কোডটা, এই কোডটা রয়েছে console.log বাটন ক্লিক। তো সেই ক্ষেত্রে আমাদের এটা ডেভেলপার কনসোল মানে ব্রাউজার ডেভেলপার কনসোল ওপেন করতে হবে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে, এবং যখনই আমরা এর উপরে ক্লিক করব তখনই এই বাটন ক্লিক লেখাটা চলে আসছে। ঠিক আছে, এইটা এইখানে বাটন ক্লিক অপশন রয়েছে, এটাকে আলাদা উপায়ে লেখা যায় অ্যালার্ট বলে। ঠিক আছে, অ্যালার্ট বলে যদি লিখি তাহলে এটা আর এইখানে আসবে না, তখন এই জিনিসটা আসবে অ্যালার্ট বক্স হিসেবে এইখানে। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কাজ করছে এই কোডটা, যেটা ব্রাউজারে কাজ করছে। এবং ব্রাউজারে কাজ করার জন্য এই যে ডকুমেন্ট বলে যে সিনট্যাক্সটা, এই ডকুমেন্ট সিনট্যাক্সটা HTML ফাইলকে রেফার করছে, মানে অ্যাকচুয়ালি HTML ফাইলকে রেফার করছে না, সরি হ্যাঁ HTML ফাইলকেই রেফার করছে। ডকুমেন্ট মানেই হচ্ছে HTML ফাইলটাকে রেফার করছে, এবং HTML ফাইলকে রেফার করার পরে এখানে গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে আমাদের এইখানে যতগুলো এলিমেন্টস কল করেছি তার যে আইডি পার্টের মধ্যে যে নামটা ডিফাইন করা আছে, সেই নামটা যখন এখানে কাজ করছে করে এখানে এর একটা ইভেন্টকে পারফর্ম করাচ্ছে, সেই ইভেন্টের নাম হচ্ছে ক্লিক, এবং সেই ক্লিক ইভেন্টের মাধ্যমে এই জিনিসটা কাজ করছে। এই ডকুমেন্ট সিনট্যাক্সটা কিন্তু চলবে শুধুমাত্র ব্রাউজারে। ঠিক আছে, এটা কিন্তু যদি আমরা এই কোডটাকে, আমি যদি মনে করি এখান থেকে নোট জেএস এনভায়রনমেন্টের মাধ্যমে চালাবো অ্যাপ ডট জেএস করে, তাহলে কিন্তু এই যে ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড, কারণ ডকুমেন্ট কিন্তু এই নোট জেএস এনভায়রনমেন্টের পার্ট নয়। ঠিক আছে, তো সেই কারণে এটা শুধু ওই ব্রাউজারে হচ্ছে, হ্যাঁ এটা ব্রাউজারে চলছে যখন কিনা এটা HTML পেজের সঙ্গে এমবেড হচ্ছে, লিঙ্ক হয়ে আছে, তখনই এটা ব্রাউজারে চলছে। আদারওয়াইজ কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা এটার তেমন কোনো ভ্যালু আপাতত নেই। এইটার ভ্যালু তখনই হবে যদি কিনা আমি এই যে console.log লগ করে এখানে হ্যালো ওয়ার্ল্ড যে ব্যাপারটা লেখা রয়েছে, এবার এই যে জিনিসটা লেখা হলো, এবং এইখানে এবার নোট জেস করছি, নোড স্পেস অ্যাপ ডট জেএস এই ফাইলটার নাম দিলাম। এবার কিন্তু আমরা এখানে আউটপুটটা দেখতে পেলাম। এবার কি হলো, এই যে সিনট্যাক্সটা রয়েছে console.log, এটা কিন্তু এবার সিস্টেমের সঙ্গে কাজ করছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে একটা বোঝার বিষয় আছে, আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে এই সিস্টেম মানে টার্মিনালে বা কমান্ড প্রম্পটের মধ্যে যদি আমরা তার আউটপুট দিতে পারি বা দেখাতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের সিস্টেম লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। এবং যখন একটা সিস্টেম লেভেল ল্যাঙ্গুয়েজ যখন ক্রিয়েট হয়, সেই সিস্টেম লেভেল ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে সিস্টেমেটিক যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। যেমন কিনা আমরা কোনো আলাদা করে পোর্ট ওপেন করা হোক, বা সিস্টেমের ফাইল রিড করা বা রাইট করা, এই যে ফিচার্সগুলো, বা আদার্স আরও অনেক ধরনের ডেটাবেস অ্যাক্সেসের যে ফিচার্সগুলো, সেগুলোকে আমরা তখন করতে পারি যখন কিনা আমরা এই কনসোলের অ্যাক্সেস যখন আমরা পাই। যদি কনসোলের অ্যাক্সেস যদি না পাওয়া যেত, এই যে ব্রাউজার লেভেল যে কোডটা যেটা আমি আগে দেখিয়েছিলাম, সেই কোড দিয়ে কিন্তু আমরা কোনো ডেটাবেস অ্যাক্সেস করা, মানে ডেটাবেস রিড করা বা ডেটাবেস রাইট করার কাজ আমরা করতে পারবো না ডাইরেক্টলি, বা আমরা যদি মনে করি যে ফাইল রিড করা বা রাইট করার যে কাজ, সেটাও আমরা ডাইরেক্টলি করতে পারবো না ব্রাউজার লেভেল কোড দিয়ে। তো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি দু রকমভাবেই কাজ করে। তো যখন জাভাস্ক্রিপ্ট পার্ট হিসাবে কাজ করে, তখন কী হয়, সিস্টেম লেভেলের কোনো কোড ব্রাউজারে চলবে না, আর ব্রাউজার লেভেলের কোনো কোড সিস্টেমে চলবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর লিমিটেশনস। তাই বলে কি দুটো একটা আরেকজনের সঙ্গে কাজ করে না? অবশ্যই করে, কিন্তু সেটা করাবার জন্য তার জন্য আমাদের লাগে থার্ড পার্টি কিছু প্যাকেজেস বা বিল্ডার। ঠিক আছে, মানে মেন ব্যাপার হচ্ছে এইটা হয়ে গেল কি আমাদের ইনিশিয়াল কম্পাইলার বা রান টাইম এনভায়রনমেন্ট। নোড হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল কম্পাইলার বা রান টাইম এনভায়রনমেন্ট। এবার এর উপরে যদি কিনা আমরা মনে করুন টাইপস্ক্রিপ্টে যদি আমরা কোড লিখতে চাই, তখন আমার কি লাগবে, টাইপস্ক্রিপ্ট SCRIPT টাইপস্ক্রিপ্ট lang.org, এটাই যদি আমরা যাই, এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের অফিসিয়াল ওয়েবসাইট। যখনই আমরা টাইপস্ক্রিপ্ট ওয়েবসাইটে যাচ্ছি, টাইপস্ক্রিপ্টের সিনট্যাক্স হচ্ছে
কিছুটা এরকম, ঠিক আছে, যেখানে কনস্ট বলে কিওয়ার্ড দিয়ে এরকমভাবে কিছু লেখার অপশান রয়েছে, ঠিক আছে। এবার এটাতে আমরা যখনই কোনো কোড লিখি অটো কমপ্লিট অপশান শো করছে। এখানে এই যে কোডটা লেখা হচ্ছে, এই কোডটা অ্যাকচুয়ালি একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হচ্ছে টাইপস্ক্রিপ্টের উপর বেস করে। কিন্তু সমস্যা হচ্ছে কি, টাইপস্ক্রিপ্টটা কিন্তু ডাইরেক্টলি নোড.জেএস এনভায়রনমেন্টে চলে না। মানে এইটা যদি আমার যদি টিএস ফাইল হতো ডাইরেক্টলি, এটা কিন্তু আমার এখানে চলবে না। এইটাকে জেএস কনভার্ট না করে আমরা ডাইরেক্টলি টাইপস্ক্রিপ্ট ফাইলকে রান করাতে পারবো না নোড.জেএস এনভায়রনমেন্টের মধ্যে। তো সেই কারণের জন্য টাইপস্ক্রিপ্টে যদি আমরা কোনো কোড লিখতে চাই, তাকে অবশ্যই প্রথমে এনপিএম এর মাধ্যমে আমাদের টাইপস্ক্রিপ্টটাকে প্রথমে সিস্টেমে ইনস্টল করতে হবে, নোড.জেএস এনভায়রনমেন্টে সিস্টেমে ইনস্টল করতে হবে। আমার অফিসিয়াল দেখছি এই টাইপস্ক্রিপ্টে করছে, হুম যে ফাইলগুলো দেখছি হুম সেগুলো ডট টিএস বা টিএসএক্স। তো টাইপস্ক্রিপ্টে অ্যাকচুয়ালি কী হয়, টাইপস্ক্রিপ্টে লিখলে আমাদের সুবিধাটা কী হচ্ছে, এতে আমরা মেনশন করতে পারি যে ভ্যালুটা আর্গুমেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে, সেই আর্গুমেন্টসটা বা ইনপুট ভ্যালুটা কী ডেটা টাইপস অ্যাপ্লাই হচ্ছে, কী টাইপের ডেটা থাকছে, সেটা আমরা বুঝতে পারবো টাইপস্ক্রিপ্টের মাধ্যমে। কারণ টাইপস্ক্রিপ্টে ডেটা টাইপ মেনশন করে দেওয়া হয়, যে এটা স্ট্রিং হবে না, নাম্বার হবে না, বুলিয়ান হবে না, অন্য কিছু হবে, সেটা কিন্তু আমরা টাইপস্ক্রিপ্টের মাধ্যমে লিখে থাকি। কিন্তু জাভাস্ক্রিপ্টে কিন্তু কোনো রকম ডেটা টাইপস লেখাই হয় না। তো যেহেতু কোনো রকম ডেটা টাইপস লেখা হয় না, তো সেক্ষেত্রে যদি জাভাস্ক্রিপ্টে কমপ্লিটলি লেখা হয়, তাহলে কি হচ্ছে, নেক্সট যে ডেভেলপার আছে, যে কিনা আপনার জুনিয়র বা আপনার পরে যে কাজ করবে, সে যদি আপনার ফাংশনটাকে নিয়ে কাজ করতে যায়, তার কাছে কোনো আইডিয়াই থাকবে না যে আপনার ওই ফাংশনটার মধ্যে অ্যাকচুয়ালি কী ধরনের আপনার ডেটা ইনপুটস দিতে হবে বা ডেটা টাইপটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, অনেক সময় প্রবলেম আসার সম্ভাবনা থাকে। সেই প্রবলেমটাকেই সলভ করার জন্য টাইপস্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ টাইপস্ক্রিপ্টের তেমন কোনো পারপাস নেই। যদি আপনি মনে করেন যে পুরোপুরি আপনি জাভাস্ক্রিপ্টে লিখে কাজ করবেন, তাও করতে পারেন, তাতেও আপনার কোনো রকম প্রবলেম হবে না। বাট টাইপস্ক্রিপ্ট যখনই ইউজ করছেন, তখন কী হচ্ছে, এই টাইপ রেস্ট্রিকশনসটা লাগাচ্ছে, যাতে কিনা আপনার ডেটা ঠিক জায়গায় ঠিকভাবে পুট হচ্ছে কিনা, ডেটা আপনার নাল হচ্ছে কিনা। যেহেতু আমাদের কাজগুলো বেশিরভাগই ডেটাবেস ওরিয়েন্টেড, জন্য টাইপটা প্রয়োজন হচ্ছেই। মানে কোনোটা ডেট, কোনোটা স্ট্রিং, কোনোটা নাম্বার, এটা তো প্রয়োজন ওই। এছাড়াও ব্যাপার হচ্ছে কোথাও আপনার ভ্যালু নাল হয়ে যাচ্ছে কিনা, ফাঁকা থাকছে কিনা, সেটাকে চেক করা। যদি ফাঁকা থাকে তাকে হ্যান্ডেল কীভাবে করবে, তার জন্য একটা প্রসেস বলে দেওয়া। এই ব্যাপারগুলো টাইপস্ক্রিপ্ট মেনটেন করছে, ঠিক আছে। তো সেই কারণের জন্য টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা দরকার পড়ছে। আদারওয়াইজ টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের তেমন এক্সট্রা দরকার পড়ে না জাভাস্ক্রিপ্ট যখন কাজ করছে। কিন্তু টাইপস্ক্রিপ্ট যদি ইউজ করি, তাহলেই টাইপস্ক্রিপ্টের আমার এই ফিচার্সগুলোকে অ্যাটাচ করার একটা অপশানস পাবো। ইভেন কী হচ্ছে, টাইপস্ক্রিপ্ট আগে যে টাইপস্ক্রিপ্ট ভার্সন যেটা ছিল 5, তাতে একটা জিনিস ছিল না, দরকার পড়তো না, সেটাকে এখন টাইপস্ক্রিপ্ট 6 ভার করে সেটাকে আরও রেস্ট্রিক্ট করে দিয়েছে। মনে হচ্ছে যেটাতে কী হতো, যে আমরা নর্মালি যে ভ্যালুটা বসাতেই লাগবে, হ্যাঁ, কারণ একটা হচ্ছে লাগবেই, 100% ভ্যালু লাগবেই। আবার আর একটা হচ্ছে অপশনাল, যেটা ভ্যালু বসাতেও পারি, নাও বসাতে পারি। তখন বসাতে না পারলে আমরা ওখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে চলে যেতাম, যে এটা একটা অপশনাল প্যারামিটার হিসাবে। তা সেটা রয়েছে, কিন্তু যেখানে ভ্যালু আমি লাগবেই, বসাবো না, সেখানে আমার নতুন ভার্সানে কমপ্লেন করা শুরু করেছে যে ইনিশিয়ালাইজার ইউজ করতে হবে, ইনিশিয়ালাইজার সিনট্যাক্স ইউজ করতে হবে। ইনিশিয়ালাইজার মানে হচ্ছে, যদি বাই চান্স ভ্যালু যদি না থাকে, তাহলে ওইটাকে যেন ইকুয়াল ব্ল্যাঙ্ক কিছু একটা যাতে করে দেয়। এবার সেটা তো আমরা নর্মালি তো করতে চাইবো না, কারণ আমি তো জানি যে ওখানে তো আমার ভ্যালু লাগবেই, আমি কেন শুধুমাত্র ইনিশিয়ালাইজার ইউজ করব। কিন্তু এইখানে এটাকে জোর করে ওই একটা ইনিশিয়ালাইজার সিনট্যাক্স ইউজ করাতে বলছে 6 ভার্সনে। এটা রিসেন্টলি আমি কাজ করছিলাম, তাতে আমি এই প্রবলেমটা পেয়েছি। এবং যার জন্য এই জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কে, মানে বিশেষ করে টাইপস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কে যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, টাইম টু টাইম যেরকম আপডেটস হবে, সেই হিসাবে আপনাকে ফ্রেমওয়ার্ক আপডেট করতে হবে, এবং তার সঙ্গে সিনট্যাক্স আপডেট করে
তার মধ্যে সমস্ত কিছু আপডেট করে দিতে হবে। তাহলে কী হবে, আপনার কোডটা আপ টু ডেট থাকবে। আদারওয়াইজ কিন্তু আপনার কোড ব্যাকডেটেড হতে হতে অবসোলেট হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট কোড অবসোলেট হয় না, কিন্তু টাইপস্ক্রিপ্ট কোড অবসোলেট হয়ে যায়। কারণ জাভাস্ক্রিপ্ট কোড অবসোলেট হয় না কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটির সঙ্গে লং টার্ম একই কোডে একই রকমভাবে চলে আসছে, সেখানে জাভাস্ক্রিপ্ট কোড অবসোলেট হয় না, কিন্তু টাইপস্ক্রিপ্টের কোড অবসোলেট হয়ে যায়। এটা একটা প্রবলেম আছে। ওকে, এবার ব্যাপার হচ্ছে কি, এটা হলো আমাদের টাইপস্ক্রিপ্টের প্রসেস। আশা করি জিনিসটা বুঝলেন। এবার ঘটনাটা হচ্ছে যে এবার আমাদের প্যাকেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, মানে প্যাকেজ ম্যানেজমেন্ট কীভাবে আমরা করব আমাদের এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওয়েব অ্যাপ্লিকেশনের যখন আমরা করছি তখন আমরা এইখানে কোডটাকে এমনভাবে লিখছি যাতে কিনা আমাদের ব্রাউজার আর এটা চলছে একসঙ্গে। বেসিক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের বেসিক পার্ট, যেটা আমরা ইন জেনারেল ইউজ করে থাকি। কিন্তু যখন আমরা কম্পাইলার ইউজ করে কাজকর্ম করি, কম্পাইলার স্পেসিফিকেশানে যখন কাজ করি, তখন আমরা করি কি, তখন আমাদের একটা কম্পাইলার লাগে। তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রান টাইম এনভায়রনমেন্ট যেটা আছে সেটাকে আর ইউজ করা হয় না। মানে এইখানে যেটা ওই ব্রাউজার রাইট ক্লিক করে যেটা পেয়েছিলাম সেটাকে আর ইউজ করা হয় না। যদি আমরা নোড.জেএস মানে এই অ্যাঙ্গুলার, রিয়াক্ট এইগুলো নিয়ে যদি কাজ করি, তার জন্য লাগে আমাদের একটা কম্পাইলার। সবথেকে বিগেস্ট এবং বড় কম্পাইলার হচ্ছে ভাইট, ঠিক আছে, মডার্ন। এটা হচ্ছে সবথেকে মডার্ন এবং সবথেকে বিগেস্ট কম্পাইলার এবং ফাস্টেস্ট কম্পাইলার। মানে এটা কোড কম্পাইলেশন খুব ভালোভাবে করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বোথ প্ল্যাটফর্মের জন্য। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, npm create ভাইট @latest, এটা হচ্ছে কনসেপ্ট। আর এইখানে আরেকটা জিনিস আপনি দেখেছেন, সেটা হচ্ছে npm তো রয়েছে প্যাকেজ ম্যানেজমেন্ট, বাট এখানে ইয়ার্ন রয়েছে, pnpm রয়েছে, বার্ন রয়েছে, ডেনো রয়েছে। তাহলে এই এতগুলো ব্যাপার কি, তাই না? npm এর মতনই, তাই তো নাকি? অ্যাকচুয়ালি হ্যাঁ, npm এর মতনই। npm হচ্ছে বেসিক্যালি প্যাকেজ ম্যানেজার, থার্ড পার্টি প্যাকেজ ম্যানেজ করে। বাট এইগুলোও হচ্ছে থার্ড পার্টি প্যাকেজ ম্যানেজমেন্টের হিসাবেই এটাকে ইউজ করা যায়, কিন্তু অবশ্যই সমস্ত সিনট্যাক্স কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। ওকে, এবার হচ্ছে কি, এই npm, yarn অ্যান্ড pnpm তিনটে সেম, npm-এরই ক্যাটাগরির, তিনটেই সেম। npm কী করে, npm যে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটি বা পুরনো ওল্ডার যে কোডগুলো আছে সেগুলোকে খুঁজে বার করার মতন খুব একটা ভালো এনভায়রনমেন্ট নয় npm, ঠিক আছে। মানে যে কোড অনেক দিনের পুরনো হয়ে গেছে, বহুদিন ধরে মেনটেন করা হয় না, সেই কোডকে যদি ঠিক করে কাজে লাগাতে হয়, তাহলে সেক্ষেত্রে npm-এর যে ডিপেন্ডেন্সি ইনস্টলার সে ঠিক করে কোড রিজলভ করতে পারে না, মানে যেটা বহুদিন মেনটেন হয়নি। সেই ব্যাপারটাকে মেনটেন করার জন্য ইয়ার্ন ইউজ করতে হয়। মানে যে কোডটা অনেক দিনের পুরনো ছিল, যেটাকে রিজলভ করা যাচ্ছে না, সেই কোডটাকে যদি রিজলভ করতে হয় ঠিক করে, তাহলে ইয়ার্ন সিনট্যাক্স ইউজ করে কাজ করতে হয়। ইয়ার্ন কিন্তু অ্যাকচুয়ালি npm-এরই একটা প্লাগইনস এক্সটেনশন বলা যায়। npm-এরই একটা আলাদা একটা এক্সট্রা প্যাকেজ npm-এর আন্ডারেই ইনস্টল করতে হয়। pnpm হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইয়ার্নটা বানিয়েছে গুগল, ইয়ার্নটা বানিয়েছে ফেসবুক, আর pnpm-টা বানিয়েছে গুগল, ঠিক আছে। এবার pnpm-এর মেন পারপাসটা কি, pnpm-এর পারপাসটা হচ্ছে এটাই, যে প্যাকেজেসগুলো অলরেডি আমাদের সিস্টেমে আগে থেকে ইনস্টলড রয়েছে, তাহলে সেই প্যাকেজগুলোকে যদি আবার ইনস্টল করে নেয় তাহলে কী হবে, আমাদের স্পেস মেমোরি লুজ হবে। তো সে pnpm কী করে, ও ক্যালকুলেট করতে থাকে কোন কোন প্যাকেজেসগুলো অলরেডি আগে থেকে রয়েছে, যেগুলো রয়েছে সেগুলোকে ইনস্টল করবে না, যেগুলো নেই শুধুমাত্র সেগুলোকে ইনস্টল করবে এবং পারফরমেন্সটাকে বুস্ট করবে। এটা হচ্ছে pnpm-এর মেন উদ্দেশ্য। হ্যাঁ, নতুনগুলোই নেবে, কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমাদের নোড প্যাকেজে ম্যানেজার কী করছে, আমাদের দু রকমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। একটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে লোকাল এনভায়রনমেন্ট। গ্লোবাল এনভায়রনমেন্ট মানে পুরো সিস্টেমের মধ্যে কিছু প্যাকেজ গ্লোবালি রান করানো যায়, আর কিছু থাকে লোকালি,
যেটা আমরা শুধুমাত্র ওই প্রজেক্ট স্পেসিফিকই ইউজ করতে পারবো। তো বেসিক্যালি কী হচ্ছে, যদি আমরা npm ইউজ করি, ও গ্লোবাল লোকাল বোঝে না, ও সবই লোকালে ইনস্টল করে নেয় যা দরকার আছে, গ্লোবালে আছে কি নেই সেই সব ও দেখে না। ইয়ার্ন কী করে, প্রবলেমগুলোকে রিজলভ করে ওল্ডার প্যাকেজেসের ক্ষেত্রে। পিএনপিএম কী করে, যদি আগে থেকে ওই প্যাকেজগুলো গ্লোবালে বা অন্য কোথাও রয়েছে যেখানে অ্যাকচুয়ালি প্রজেক্টের অ্যাক্সেস পাবে, তাহলে সেই প্যাকেজগুলোকে আর লোকালি ইনস্টল করতে চায় না পিএনপিএম। মানে ডিস্ক স্পেসকে অপটিমাইজ করতে চায়, ইভেন অ্যাপ্লিকেশন পারফরমেন্সটাকেও অপটিমাইজ করতে চায়। এটা হচ্ছে এই তিনটে প্যাকেজের মেন উদ্দেশ্য। এবার এই যে দুটো রয়েছে, বার্ন অ্যান্ড ডেনো, এই দুটো হচ্ছে npm এর মতনই, নোড জেএসের মতনই এরা আলাদা কম্পাইলার। আচ্ছা মানে নোড জেএসের তিনটে কম্পাইলার, বা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের তিনটে কম্পাইলার। একটা হচ্ছে নোড জেএস, একটা হচ্ছে বার্ন, আর একটা হচ্ছে ডেনো। এটা বার্ন জেএস আর ডেনো জেএস, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার। তো পৃথিবীতে এই জাভাস্ক্রিপ্ট বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের 3-4টে কম্পাইলার নেই, কিন্তু জাভাস্ক্রিপ্টেরই একমাত্র 3-4টে কম্পাইলার রয়েছে। নোডজেস যেটা হচ্ছে সব থেকে আগে এসছে, এবার তারপরে এই বান, এটাও নতুন কম্পাইলার, একদম নতুন, আর ডেনো একটু পুরনো, ডেনো জেএস। এই দুটো কম্পাইলার রয়েছে যারা বেসিক্যালি npm এর অল্টারনেট হিসাবে ইউজ করা যায়। ঠিক আছে, অবশ্যই তার মধ্যে কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে, বাট ওভারঅল জাভাস্ক্রিপ্টেরই কম্পাইলার নোড, বার্ন অ্যান্ড ডেনো। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে, আমি এখানে এই প্রজেক্টের একটা ইনিশিয়াল প্রজেক্ট আমি একটা ক্রিয়েট করতে চাইছি, তার জন্য কোডটাকে কপি করলাম ওখান থেকে। এবার কপি করার পরে যেহেতু আমাকে এখানে এই প্যাকেজটা ইনস্টল করার পরে আমাকে এই প্যাকেজটার ডিপেন্ডেন্সিগুলোকে লোকালি ইনস্টল করবে, তো সেক্ষেত্রে আমি একটু সুডো বলে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে দিয়েছি, কারণ এটা আমার ম্যাক অপারেটিং সিস্টেম, যেটা কিনা লিনাক্সের মতনই সিনট্যাক্স প্যাটার্ন কিছুটা। আচ্ছা ঠিক আছে, লিনাক্সে যদি আমরা কাজ করি, লিনাক্সেও সুডো লাগে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন পেতে গেলে, ম্যাকেও তাই। তো এই জন্য আমি এটাকে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনসটা প্রথমে এনাবেল করে নিলাম। এবার এনাবেল করে নিতেই এখানে কি হচ্ছে, আমাদের এই যে ভাইট লেটেস্ট বলে যে লেটেস্ট প্যাকেজটা আছে, সেটাকে প্রথমে ও ইনস্টল করার জন্য জিজ্ঞাসা করলো যে অ্যাপ্লিকেশান ক্রিয়েট করবো, তো শুরু করবো কি? তো ওকে বললাম ইয়েস। তো সঙ্গে সঙ্গে ও করলো কি, npx বলে একটা কমন লাইন রয়েছে অলরেডি নোডজেস প্ল্যাটফর্মে, সেটাকে ওপেন করে ক্রিয়েট ভাইট অ্যাপ নাম দিল। এবার এখানে কী করছি, এইখানে আমি নাম দিচ্ছি ডেমো বলে। ঠিক আছে, প্রজেক্ট নাম দিচ্ছি ডেমো। এইবার এখানে যে ডেমো দিলাম, এইখানে এবার জিজ্ঞাসা করছে যে কোন ফ্রেমওয়ার্ক নিয়ে আমি কাজকর্ম করব। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, যত রকমের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে রিয়াক্ট জেএসের উপর, জাভাস্ক্রিপ্টের উপর বেস করে, সমস্ত ফ্রেমওয়ার্কের নাম এখানে দেখিয়ে দিচ্ছে, আচ্ছা মানে যেগুলো মেন পপুলার ফ্রেমওয়ার্ক। তো ভ্যানিলা যেটা রয়েছে, ভ্যানিলা হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্ট কোড, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভ্যানিলা। ভিউ হচ্ছে বেসিক্যালি, ভিউ বলে একটা আলাদা ফ্রেমওয়ার্ক আছে, আশা করি নাম জানেন হয়তো। করেছি ঠিক আছে, ভিউ হচ্ছে আলাদা একটা ফ্রেমওয়ার্ক, রিয়াক্ট হচ্ছে আমাদের যেটা দরকার সেটা, সেই ফ্রেমওয়ার্কটা। তারপরে রয়েছে পি রিয়াক্ট, রিয়াক্টেরই মতন, বাট মেন হচ্ছে এর মেন পারপাস হচ্ছে পারফরমেন্স মেনলি বুস্ট করে, কারণ রিয়াক্টের সাইজ যা হয়, পি রিয়াক্টের সাইজ আরও ছোটো হয়, 2-3 KB এর মধ্যে হয়ে যায় ব্যাপারটা। তারপরে লিড বলে একটা রয়েছে, সেটাও ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, অনেকটা রিয়াক্টের মতনই, রিয়াক্টের মতন না, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলারের মতন অনেকটা। বাট রিয়াক্ট যখন তৈরি করেছিল ক্লাস ওরিয়েন্টেশনে, সেই রকম টাইপেরই সিনট্যাক্স লিটের মধ্যে দেখতে পাওয়া যায়। স্যাবলেট রয়েছে, এটা অনেকটা ভিউ এর মতন, মানে এটা অ্যাকচুয়ালি ভিউ ফ্রেমওয়ার্কটা যেরকম কাজ করে ঠিক অনেকটা ওই রকম কোড প্যাটার্ন হচ্ছে এটা। সলিড জেএস হচ্ছে এই লিটের মতন বা অ্যাঙ্গুলার মতন বলা যায়, কারণ এরও কনসেপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসাবে। এম্বার জেএস অ্যাকচুয়ালি এটা
সার্ভার সাইড অ্যাপ ডেভেলপমেন্টের টেমপ্লেট। কুইক বলে একটা রয়েছে, এটাও সেম লিটের মতন। এবার এরপরে রয়েছে অ্যাঙ্গুলার। এটা তো অবশ্যই আমরা অ্যাঙ্গুলার আগে ছিল না, অ্যাঙ্গুলারটা রিসেন্টলি এটা অ্যাড হয়েছে, কারণ অ্যাঙ্গুলারের পুরো ডিজাইন প্যাটার্ন ছিল কমপ্লিটলি আলাদা, যে কারণের জন্য অ্যাঙ্গুলার ভাইটে সাপোর্ট করতো না, কারণ অ্যাঙ্গুলার সম্পূর্ণ আলাদা কনসেপ্টে আলাদাভাবে কাজকর্ম করতো, যে কারণে অ্যাঙ্গুলারের কমিউনিটি ডেভেলপার কমে গেছে। কিন্তু অ্যাঙ্গুলার নিজের কমিউনিটি ডেভেলপার বানাবার জন্য ওদের কোডিং প্যাটার্ন ইন্টারনালি ম্যাসিভলি চেঞ্জ করছে এবং করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, যাতে কিনা কমিউনিটি ডেভেলপার আর লং টার্ম সাস্টেনেবিলিটি যাতে আনতে পারে। আশা করি ওরা এখন সেই জায়গাটা করে আসতে পেরেছে, যার কারণে ভাইটের সাজেশনে এসে গেছে। মার্কো বলে আর একটা ফ্রেমওয়ার্ক আছে, এটাও ওই সেম কনসেপ্ট, যে আমাদের ফ্রন্ট এন্ডে HTML CSS জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। এছাড়াও আদার্স আরও ফ্রেমওয়ার্ক আছে, কারণ কনসেপ্ট এখন সবারই অলমোস্ট জানা, যে কীভাবে কাজ করতে হবে, কী প্রসেসে কাজ করতে হবে। এবার যে যেমন মতন যেমন খুশি কোড লাইব্রেরি ইউজ করতে পারে বা বানাতে পারে। এবার যদি সেরকম কিছু থাকে তাহলে সেটাও আমরা এখানে রিসার্চ করে একটা ইউজ করতে পারি। এবার ব্যাপার হচ্ছে কি, এইটার পরে আমরা ফ্রেমওয়ার্ক চুজ করে নিলাম। এবার ফ্রেমওয়ার্ক চুজ করার পরে এখানে বলছে ভ্যারিয়েন্ট কীরকম নেব। এবার ভ্যারিয়েন্ট কীরকম নেব বলতে, এখানে ভ্যারিয়েন্ট টাইপস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার, জাভাস্ক্রিপ্ট প্লাস জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট কম্পাইলার, RSC, এরকমভাবে বিভিন্ন রয়েছে, ঠিক আছে। এবার এইগুলোর একটু জিনিসটা মোটামুটি বলে দিই। টাইপস্ক্রিপ্ট হচ্ছে অবভিয়াসলি টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে লেখার প্রসেস, যেখানে আমাদের ডেটা টাইপসটা মেন ইম্পর্টেন্ট থাকবে। আর রিয়াক্ট কম্পাইলার হচ্ছে রিয়াক্টের নিজস্ব কম্পাইলার আছে, যার জন্য টাইপস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার। জাভাস্ক্রিপ্ট প্লাস জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট কম্পাইলার, জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট কম্পাইলার মানে মেনলি হচ্ছে আমাদের কোডটাকে কম্পাইল করার জন্য। RSC হচ্ছে কি, রাস্ট বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুন লঞ্চ হয়েছিল 2018-এ, ঠিক আছে। ওই ল্যাঙ্গুয়েজটা অনেকটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অল্টারনেট হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। কিন্তু ওদের কোডিং প্যাটার্নটা পাইথনের মতন, মানে যতটা সিম্পল করা সম্ভব অতটা সিম্পল করেছে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিটলি একটা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা এনভায়রনমেন্ট। এবার রাস্ট কম্পাইলার ল্যাঙ্গুয়েজটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্টের সঙ্গে চলে ইন্টারনালি। যেমন সিও বেসিক্যালি সি এর যে এই যে কম্পাইলার যেগুলো আছে, এই যে কম্পাইলারগুলো, এই কম্পাইলারগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিতে লেখা, ঠিক আছে। এর বিহাইন্ডে কিন্তু সি রয়েছে। আলটিমেট হয়তো জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্টের আন্ডারে, বাট এই যে কম্পাইলার অপশান যখনই আসে, ওর মধ্যে কিন্তু মানে সি এর EXE ফাইল রয়েছে ওর ভেতরে। সেরকমই RSC মানে হচ্ছে রাস্ট কম্পাইলার, ঠিক আছে। এর আন্ডারে ইউজ করে রাস্ট কম্পাইলার হিসেবে কাজ করছে। এবার এখানে কী হচ্ছে, রিয়াক্টের নিজস্ব কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন রিয়াক্ট রাউটার বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা রাউটিং সিস্টেমকে এনহ্যান্স করছে। ট্যানস্ট্যাক বলে একটা অপশান রয়েছে, যেটা নতুন লঞ্চ হয়েছে 2023 থেকে। রেডউড SDK, এইগুলো সবই নতুন, মানে এই যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই নতুন। তো আপাতত আমাদের মেন কনসেপ্ট আমরা ডেভেলপ করার জন্য জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট কম্পাইলারের ক্ষেত্রেই আমরা যাব ইনিশিয়ালি, যেহেতু আমাদের অত ডেটা টাইপসে বা অত কিছুতে আমরা মেনলি কনসেন্ট্রেট করব না, তার জন্য। ওকে, করলাম। এবার কি হচ্ছে, এখানে বলছে ইনস্টল উইথ npm স্টার্ট নাও। ইয়েস, কারণ বেসিক্যালি কী হচ্ছে, এই যে ডেমো বলে যে এটা ফোল্ডারটা ক্রিয়েট হলো, এখানে কী হচ্ছে, আমাদের প্রজেক্টের স্ট্রাকচার অলরেডি ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। একটা বেসিক প্রজেক্ট স্ট্রাকচার ক্রিয়েট করে দিয়েছে। এবার দেখুন, এইখানে নোড মডিউলস বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান লঞ্চ করে দিল। এই যে নোড মডিউলস যেটা রয়েছে, এই নোড মডিউলসের মধ্যে কিন্তু কত রকমের প্যাকেজেস এখানে ডাউনলোড করেছে। এগুলো কিন্তু আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট প্যাকেজেস, যার মধ্যে দেখুন এখানে এই যে ইলেকট্রন ক্রোমিয়াম বলে একটা অপশান রেখেছে, বিভিন্ন রকমের অপশান রয়েছে, বিভিন্ন রকমের প্যাকেজ এখানে ডাউনলোড করেছে, দরকারে লাগতে পারে। ব্যাবেল জেস রয়েছে। তো এই নিয়ে আমাদের পুরো জেসটা, যার থ্রু দিয়ে আমরা একটা ওয়েব ব্রাউজার দেখতে পারি ডাইরেক্টলি, ঠিক আছে। এই সময় ওয়েব ব্রাউজারে ডাইরেক্টলি আমরা এটাকে দেখতে পাচ্ছি। এবার এই যে ওয়েব ব্রাউজার দেখতে পাচ্ছি, এখানে ডাইরেক্ট ক্লিক করছি এবং এখানে আমাদের একটা ইনিশিয়াল স্টার্টিং এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে। এই যে ইনিশিয়াল স্টার্টিং এনভায়রনমেন্ট যেটা দিচ্ছে, এটার অ্যাকচুয়াল
প্রসেসটা কীরকম, এটাকে রাইট ক্লিক করে দু রকম অপশান রয়েছে। ভিউ পেজ সোর্স যদি করি, দেখুন এইটুকু হচ্ছে এর পেজ কোড, হ্যাঁ, কিন্তু আউটপুটে যা দেখছি সেটা কি এইটুকু কোডের মধ্যে আসা সম্ভব? না, কেন নয়? আচ্ছা, হ্যাঁ, কেন নয়? কারণ এখানে তো আরো অনেক কিছু রয়েছে তো। রয়েছে বলেই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এবার এটাকে প্রপারলি দেখতে গেলে এটাকে আমি ইন্সপেক্ট এলিমেন্টে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ অবশ্যই এর ভেতরে এই যে সেকশনস, অনেকগুলো সেকশন আলাদা আলাদা দেখা যাচ্ছে, যেগুলো কিনা আমি ভিউয়ের মধ্যে দেখতে পাচ্ছি না। না, ভিউ সোর্সের মধ্যে অ্যাকচুয়ালি এই রুটের মধ্যে অনেকগুলো এক্সট্রা কোড রেন্ডার হয়েছে এই রুট ডিউয়ের মধ্যে। তাহলে এই যে এক্সট্রা যে ডেটাটা যেটা রেন্ডার হয়েছে সেটা আসছে কোথা থেকে? এই জেএসএক্স ফাইলের আন্ডার থেকে, কারণ এটা রান টাইম এই পুরো ইউআইটা জেনারেট করেছে থ্রু জাভাস্ক্রিপ্ট কোডে। বোঝা গেল? হ্যাঁ, বুঝা গেছে। তো এই হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের প্রসেসটা, যেটা থ্রু আমরা রেডি করছি। এবং এই যে পুরো ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, এই যে পুরো পেজটা যেটা দেখা যাচ্ছে, এই পেজটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল পেজের মধ্যেই পুরো জিনিসটা চলছে। এই যে পুরো যে কালার কোড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা সিঙ্গেল কোডের মধ্যে চলছে। আর এর জন্য কিন্তু এই যে এনভায়রনমেন্টটা, এটাই কিন্তু এর ওপর রেসপন্সিবল। এবার এখানে যদি কোনো রকম যদি কিছু চেঞ্জেস করতে হয়, এখানে ইন্ডেক্স ডট এসটিএমএল, কারণ ইন্ডেক্স ডট এসটিএমএলে কোডটাকে এমবেড করা হয়েছে, এবং এই কোডটা এমবেড হয়েছে বলেই আমরা এই কোডের এগেনস্টে আমাদের এই পুরো এনভায়রনমেন্টটা চলছে। এবং এই যে এখানে যে ভাইট স্ল্যাশ ক্লায়েন্ট যেটা রয়েছে, আমাদের এই ফাইলটা তো এখানে অ্যাটাচ করা আছে, কিন্তু এই ফাইলটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোড লিঙ্ক হলেও, এই যে এখানে যে কোড আছে, এই যে কোডগুলো যেগুলো আছে, এই কোড লিঙ্ক হলেও অ্যাকচুয়ালি আমাদের এইচটিএমএল পেজে যে রেন্ডারিংটা দেখতে পাচ্ছি, সেই রেন্ডারিংটা হয়েছে কিন্তু এই ফাইলটার মাধ্যমে, না কি এই ফাইলটা। কারণ এই ফাইলটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে রয়েছে, কিন্তু এই যে এনভায়রনমেন্টটা রয়েছে, এইটার থ্রু দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই পুরো পেজটাকে আপাতত বিল্ড করে শো করছে। ঠিক আছে? এবার বেসিক্যালি কী হচ্ছে, আমাদের কোনো কিছু যদি ডিজাইন রিলেটিভ যদি কিছু চেঞ্জ করতে হয়, সমস্ত চেঞ্জেস কিন্তু আমাদের এই পার্টিকুলার এই ফাইলটার মধ্যে থেকেই চেঞ্জ করতে হবে। জাস্ট আমি এভরিথিং মুছে দিলাম, এবং মুছে দেওয়াতে এখানে অ্যাকচুয়ালি এই ফাইলটাকে সেভ করতে দিচ্ছে না। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে সিকিউরিটির পারপাসের জন্য। এটা ম্যাক বা লিনাক্সের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, উইন্ডোজের ক্ষেত্রে প্রবলেম নাও হতে পারে। এর জন্য আমি কী করলাম, ডিরেক্টরিতে পারমিশন দিচ্ছি চেঞ্জ মোড বলে, ডিরেক্টরিতে পারমিশন দিচ্ছি যাতে কিনা আমার রিড রাইট এক্সিকিউট বলে অপশান দিলাম, যাতে কিনা আমার এখানে রিড করতে পারে, রাইট করতে পারে এবং এক্সিকিউট করতে পারে, যাতে কিনা আমার কোনো ফাইলে যদি কোনো রকম চেঞ্জেসের দরকার পড়ে যাতে ইজিলি হতে পারে। তার জন্য সমস্ত রকম পারমিশন এনাবেল করে দিলাম এটা দিয়ে, এই সিনট্যাক্সটা দিয়ে আমি, এবং এটাকে পুরো ব্ল্যাঙ্ক করে দিয়ে মুছে দিলাম। এবং আমি যদি এই এনভায়রনমেন্টটাকে যদি স্টার্ট করতে চাই, এই এনভায়রনমেন্টটাকে স্টার্ট করার জন্য এই প্যাকেজ ডট জেসন যেটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রি অপশান। মানে এই ফাইল যে পুরো অ্যাপ্লিকেশানটাকে যে ম্যানেজ করার জন্য আমাদের যত প্যাকেজেস আছে, সেই প্যাকেজেসগুলো সমস্ত ইনস্টল হয় এইখানে। ঠিক আছে? এই যে ডিপেন্ডেন্সি যেগুলো রয়েছে, এটা হচ্ছে প্রোডাকশান ডিপেন্ডেন্সি, আর এই যে পার্টগুলো যেগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি। ঠিক আছে? মানে যখন কিনা আমরা একটা সিঙ্গেল ফাইলে ডেভেলপ করব, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, npm রান বিইউআইএলডি, এই যে npm রান বিল্ড কোথা থেকে পাচ্ছি, এই যে বিল্ড বলে যে সিনট্যাক্সটা রয়েছে, এইটাকেই অ্যাকচুয়ালি কল করতে চাইছি। এবার এটাকে কল করার জন্য আপনি এখানে এই রান বাটনটাকে ইউজ করেছিলেন, আচ্ছা, তাই তো নাকি? হ্যাঁ, 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 আপনি এই রান বাটন ইউজ করেছিলেন, তো সেই রান বাটনটা যেটা ইউজ করা আর এখানে এই যে পার্টটা ইউজ করা একই ব্যাপার। সেটাকে অবশ্যই এইভাবে যদি লিখে করতে পারেন সবথেকে বেস্ট, কারণ এতে কী হয়, এনভায়রনমেন্ট সেটিংটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে, তো এবার এইটা যেখানে নিয়ে আমি করতে গেলাম, এখানে আমাকে প্রবলেম শো করলো। এই প্রবলেমটার মানেটা হচ্ছে যে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনসটা দরকার। ওকে, অ্যাকচুয়ালি নট অনলি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন, আমি এই যে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি পাচ্ছি না। কেন? আমি এখন ক্লাস 1 বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে আছি, কিন্তু ক্লাস 1-এর মধ্যে তো অ্যাকচুয়ালি আমার নেই না প্যাকেজ ডট জেসন। ক্লাস 1-এর মধ্যে ডেমো বলে যে ফোল্ডারটা আছে তার ভেতরে আছে। বুঝতে পারছি, ডেমোতে ঢুকলাম, ঢোকার পরে এবার এখানে npm রান বিল্ড করে
এটাকে লঞ্চ করার চেষ্টা করলাম, এবং এখানে যখনই লঞ্চ করলাম তখনই এখানে বলছে কি মিসিং। এখানে বলছে অ্যাপ ডট জেএসএ অ্যাকচুয়ালি মিসিং, মানে অ্যাপ বলে যে ফাংশন আছে সেটা মিসিং আছে, কারণ এইখানে এই যে এখানে অ্যাপ বলে যেটা রয়েছে এখানে আমি কিছু পাঠাইনি। তো এখান থেকে কিছু পাঠাবার জন্য এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন অ্যাপ বলে আমি এখানে রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম আপাতত এই মোমেন্টে, ঠিক আছে। এবার এটাকে আমি বিল্ড করছি, দেখুন আমার এখানে প্রোডাকশান বিল্ড হয়ে গেল। এই প্রোডাকশান বিল্ডটাই হচ্ছে আমাদের এই যে বিল্ড যে ফাইলটা এইটাই অ্যাকচুয়ালি আমাদের সার্ভারে গিয়ে হোস্ট হয়। এই পুরো যে সেট আপটা হোস্ট হয় না, জাস্ট হোস্ট হয় এই ডিস্ট ফাইলটাই। ডিস্ট ফাইলের এই যে পুরো যে সেট আপটা এই যে সেট আপটা এইটুকুই শুধু নিয়ে গিয়ে সার্ভারে ফেলতে হয়। আর এইখানে যে এই যে সোর্স কোড যেটা তৈরি হয়ে দেখাচ্ছে এটা, এইখানে এই সোর্স কোডটা দেখুন পুরো কম্পাইলড হয়ে মিনিফাই হয়ে গেছে। তাহলে কি হচ্ছে আপনার এই কোডটার একটা সিকিউরিটিও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে এতে কী হচ্ছে, এতে আপনার কোডের একটা সিকিউরিটি পাচ্ছে, প্লাস আপনার অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্ট কোড যেটা আপনি লিখছেন, সোর্স কোড যেটা লিখছেন সেটাও এক্সপোজ হচ্ছে না। এবার এটাকে যখন এটাকে যখন চালাতে হবে, এবার এটাকে চালাবার জন্য এবার আমরা কী করতে পারছি, যেহেতু রান টাইম এনভায়রনমেন্ট দিয়ে চালাবো নর্মালি, তো ওকে সরি এইভাবে হবে না, কারণ এখানে বেসিক্যালি এই পাথ রিলেট করছে না, এই এতগুলো পাথ চলে গেছে, তো সে কারণে পাথ রিলেট করছে না বলে আমরা কোনো কিছু দেখতে পারলাম না আউটপুটে। এটাকে দেখার জন্য কি করতে পারি, এটাকে দেখার জন্য আমাদের নোড.js-এর একটা এক্সট্রা প্লাগইনস থাকে, যেটা আমি অলরেডি ইনস্টল করে আছি, সেটা আমি পরে বলবো। সার্ভ করে এখানে ডিস্ট এটাকে সার্ভ করলাম, তাহলে কি হচ্ছে এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড বলে এই লেখাটাকে আমরা দেখতে চাইছি, যেটা ব্রাউজারে দেখতে পাবো, ঠিক আছে। এইটুকু ব্যাপারটাকেই আমরা অ্যাকচুয়ালি দেখতে চাইছি, কারণ কি যেহেতু আমি এইখানে যা ডিজাইনটা ছিল সেটা পুরোপুরি মুছে দিয়েছি আগে যেটা ছিল। যদি আমরা আগের পার্টটাকে যদি ফিরিয়ে আনতে চাই, এই যে এটা যদি আনতে চাই, তাহলে এটাকে আনলে পরে আমাদের আবার এটাকে রিকম্পাইল করতে হবে, বিল্ড করে রিকম্পাইল করলাম, করার পরে এইখানে আবার রিলঞ্চ করলাম, করে এই যে এখানে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেই কারণের জন্য এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, মানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে এই পার্টিকুলার ফোল্ডারের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটাকে চালু করতে পারছি। এবার এইটাকে আমি সম্পূর্ণভাবে ডিলিট করে, এবারে হচ্ছে কি আমরা যখনই কাজ শুরু করব, এবার আমরা স্টেপ বাই স্টেপ কাজ স্টার্ট করতে পারি, যেখানে আমরা এই যে এখানে যত ফোল্ডার যা রয়েছে সমস্তটাকে আমরা ডিলিট করে দিয়ে ফ্রম স্ক্র্যাচ কাজ শুরু করতে পারি, যেখানে এখানে আমরা করলাম কি মেইন ডট জেএসএক্স, এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে এখানে আমাদের অ্যাপ রুট যেটা থাকছে সেটা হচ্ছে রুট অথবা অ্যাপ, এইরকমভাবে আমাদের থাকবে। এখানে দেখা যাক আমাদের এখানে এটা রয়েছে আইডি হচ্ছে রুট, যার ভেতরে অ্যাকচুয়ালি আমাদের পুরো যে অ্যাপ্লিকেশন সেটাকে আমরা ঢোকাবো। তো এখানে কনস্ট রুট ইকুয়াল টু এইটা করলাম, ওকে। এবার ব্যাপার হচ্ছে কি এর ভেতরে আমরা রিয়াক্ট ডোম ইউজ করে সেটাকে আমরা ঢোকাবো। তাহলে এখানে রিয়াক্ট ডোম করে এখানে এই রিয়াক্ট রেস্ট্রিক্ট করে রিয়াক্ট ডোম এরমভাবে নিলাম। এবার এইখানে এই যে রিয়াক্ট ডোম যেটা রয়েছে এইখানে আমরা যদি ইম্পোর্ট করি, এই যে রিয়াক্ট ডোম এই দুটো জিনিসকে আমরা পাচ্ছি আমাদের এই প্যাকেজ যেটা রয়েছে, এই যে প্যাকেজ যেটা রয়েছে এই প্যাকেজের থেকে অ্যাকচুয়ালি কল করছে। এবার এই যে অ্যাপের পার্টটা এখানে আমরা আলাদা না করে আমরা এখানে সিম্পলি ফাংশন
অ্যাপ করে এখানে এইটুকুকে আমরা রাখতে পারি। তাহলে কি হলো আমাদের এইখানে অ্যাকচুয়ালি এবার কি করব, আমরা অ্যাকচুয়ালি চাইছি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে আমরা এখন ডেভেলপমেন্ট করতে করতে চেঞ্জ করতে করতে চালাবো। তার জন্য npm রান ডেভ করে চালু করলাম এনভায়রনমেন্ট। ওকে, তো এই এনভায়রনমেন্টটাকে এবার আমরা এইখানে ফেলছি এবং আপাতত এই আমরা আউটপুট দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ এবার এইখানে যদি কোনো রকম আমাকে চেঞ্জেস যদি আনতে হয়, মানে এই যে ক্লিক করে আমার এখানে যদি কোনো চেঞ্জেস আনতে হয়, এবারে এইখানে চেঞ্জেস করার প্রসেসটা একটু খটোমটো টাইপের আছে, কারণ এখানে ডাইরেক্টলি যে নেম যেটা আছে, যেটা আমি এখানে বাই ক্লিকে চেঞ্জ করতে চাই, সেই চেঞ্জেস করতে গেলে এইখানে চেঞ্জেসটা ডাইরেক্টলি আমরা নর্মাল জাভাস্ক্রিপ্টে যেভাবে করে থাকি সেইভাবে কোড লিখলে হবে না। এইখানে কোডটা একটু অন্যরকম হয়, লিখে দিচ্ছি আপাতত, কিন্তু এইভাবে হয় না জেনারেলি। আচ্ছা একটা জিনিস, এই যে ফাংশন অ্যাপ দিয়ে এটা আলাদা করে রাখলাম না, ওইটা কেন করলাম? হ্যাঁ, কি বলছেন? ওই যে ফাংশন অ্যাপ বলে করলাম না, ফাংশন অ্যাপ বলে? হ্যাঁ, ফাংশন অ্যাপ বলে তো এটা তো অ্যাকচুয়ালি আলাদা একটা কম্পোনেন্ট বানানো হলো, যে কম্পোনেন্টটাকে এখানে কল করা আছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা ফাংশন, যে ফাংশনটাকে আমরা অ্যাকচুয়ালি একটা এলিমেন্ট হিসেবে কল করেছি এখানে। ঠিক আছে ঠিক আছে, এবার এই যে আমার এটা হয়ে গেল, এখানে বাই ডিফল্ট কি হচ্ছে, আমার বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। এবার এই বাটনের উপর ক্লিক করলে হ্যালো রিয়াক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই কাজটার জন্য আমাকে এই কোডটা লিখতে হলো। ঠিক আছে, এবার এই কোডটাকেই যখন আমি আলাদা করে দেবো, এখান থেকে তুলে নিয়ে আমরা একটা আলাদা ফাইলে যখন রাখছি, অ্যাপ ডট জেএস বলে, সরি জেএসের জায়গায় জেএসএক্স লেখা ভালো, কারণ যেহেতু আমরা এক্সএমএল সিনট্যাক্স আসছে, যেহেতু এখানে এই যে HTML কোডটা সিনট্যাক্সটা আছে, সেক্ষেত্রে এটা এক্সপোর্ট। এবার করছি, এবং এইখানে কি হচ্ছে, এখানে এইটাকে কল করলাম। এবার এখানে ফাইল নেমটা ঠিক করতে হবে, কারণ এখানে ফাইল নেম স্মলের লেখা আছে, সেখানে স্মল হবে। আর যেহেতু এখানে ফাংশন নেমটা ক্যাপিটাল লেখা আছে, যদিও এটা মেজার করে না, এখানে আমরা এই যে নামটা, এই নামটা এখানে থাকা সত্ত্বেও আমি এখানে যদি এটাকে মাই অ্যাপ যদি লিখতাম, তাতেও আমার এটা চলবে। তার কারণ আছে, কারণ যেহেতু আমি এখানে ডিফল্টটা লেখা আছে। তো এখানে এটা রয়েছে, আমাদের এক্স্যাক্টলি যা আউটপুট দরকার সেই আউটপুট হিসাবেই আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা এই যে যেমন এখানে ফাইলটা JSX নিলাম, যদি টাইপ স্ক্রিপ্টে করি সেখানেও কি TSX ভাবেই নেওয়াটা উচিত? টাইপস্ক্রিপ্ট যখন নেব তখন TSX হবে, TSX নেওয়াটা উচিত তাই তো? TSX, হ্যাঁ। হ্যাঁ আর জাভাস্ক্রিপ্টের সময় JSX, কারণ যেহেতু এখানে আমরা এই HTML সিনট্যাক্সটা লিখছি, মানে HTML সিনট্যাক্সটাকে XML সিনট্যাক্স, সে কারণে এটাকে JSX। JS যদি লিখি হয়তো অনেক সময় সাপোর্ট করবে না, মানে কমপ্লেন করবে যে JS চলবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে এখানে JS যেই লিখেছি, এখানে দেখুন অলরেডি কম্পাইলেশন এরর একটা লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে ফাইলটাকে তুললই না। তো সেই কারণের জন্য এই ফাইলটাকে যাতে তোলে ঠিক করে, সেক্ষেত্রে এটাকে JSX করতে হবে, এবং JSX যেই করেছি সঙ্গে সঙ্গে এটা আবার রিলোড করে দিয়েছে। বুঝা গেল? এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে TSX লিখতে হয়, আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে JSX ইউজ করতে হয়, তাহলে পরে জিনিসটা কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন আজকের ক্লাসের মতন। আজকে অ্যাকচুয়ালি আমি ওভারঅল একটা জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করছে, নোড.জেএস এনভায়রনমেন্ট কীভাবে কাজ করছে, বেসিক HTML CSS কীভাবে কাজ করছে, আর নোড.জেএস এনভায়রনমেন্ট কীভাবে কাজ করছে, তার একটা নোড.জেএস এনভায়রনমেন্টের মধ্যে রিয়াক্ট কীভাবে কাজ করছে, সেই একটা ব্যাপার ওভারঅল আমি একটা আইডিয়া দিলাম।
ওকে, বুঝলাম, হ্যাঁ। এবার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন পড়াশোনা করব, এর পরের লার্নিং প্রসেসটা বলে দিই কীভাবে আমি এগোবো। সেটা হচ্ছে কি, আমরা নর্মালি ওভারঅল একটা আইডিয়া পেলাম যে কীভাবে কী কাজ করছে, তাই না? হুম, হুম, হুম। কিন্তু এবার আমাদের এই আইডিয়াটার সঙ্গে তো এবার আমাদের লার্নিং প্রসেসটাও বুঝতে হবে না, কীভাবে এগোলে পরে আমাদের এগোতে হবে। লার্নিংটা বেটার হতে পারে। এই কারণের জন্য আপনাকে একটা সাইট রেকমেন্ড করবো, সেটা হচ্ছে W3 স্কুলস, আশা করি জানেন। হ্যাঁ, হ্যাঁ। এইখান থেকে আপনাকে প্রথমে পড়তে হবে জাভাস্ক্রিপ্ট। HTML CSS এর ব্যাপারে আমি বলছি না, পড়তে হবে আমাদের মেনলি জাভাস্ক্রিপ্ট। কারণ মেনলি কী হচ্ছে, এইখানে যাই কোড করবো না কেন, মানে আমি এখানে যে কোডটা লিখেছি বা যা লিখেছি জানি বলে লিখে দিয়েছি ফটাফট, কিন্তু কেন লিখছি, কী কারণে লিখছি, কী জন্য কোনটা আসবে, সেটা বুঝতে গেলে বা পড়তে গেলে আমাদের জাভাস্ক্রিপ্টের ব্যাপারে আইডিয়াটা দরকার। ঠিক আছে, তো তার সব থেকে ভালো কোড, মানে ইজিয়েস্ট ওয়েতে সেই কোডটা আমরা পাবো এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সেকশন থেকে। খুবই হেল্পফুল একটা ইয়ে। ঠিক আছে, এবং এই জিনিসটা যখন আমরা পড়বো, তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের আস্তে আস্তে একটা লার্নিং ডেপথ তৈরি হয়ে যাবে। টেম্পোরালটা আবার কী জিনিস, নতুন অ্যাটাচ হয়েছে নাকি? এই ব্যাপারে আমি জানতাম না, টেম্পোরালের ব্যাপারে। যাই হোক, এই হচ্ছে ওভারঅল আইডিয়া। তো আমাদের এই সাইট থেকে জাভাস্ক্রিপ্টের ব্যাপারে পড়বো। আর আমাদের ডিজাইনিংয়ের জন্য, ডিজাইনিং অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখন মডার্ন লেভেলের ডিজাইন হয়, সেই কারণে ডিজাইন সেক্টরে জেনারেলি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইনিংয়ের কাজ করা হয়। বুটস্ট্র্যাপ জানেন? গেট বুটস্ট্র্যাপ? খুব একটা জানি না। ওই ডিজাইন করা থাকে সেগুলোকে টুকটাক ঠিক করার ক্ষেত্রে ইউজ করি আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা এটা কিছুটা করব কাজ। এরপরে আমরা অ্যাকচুয়ালি রিয়াক্টের সঙ্গে এখন সবথেকে বেশি র্যাপিডলি ইউজ হচ্ছে এই টেইলউইন্ড সিএসএস। এইটাকে অ্যাকচুয়ালি শেখাটা দরকার আছে রিয়াক্ট জেএসের সঙ্গে। তো সেই কারণে আমি এইটা নিয়েও একটা ট্রেনিং প্রসেস রাখবো, যাতে কিনা কাজ করতে সুবিধা হয়। আর তারপরে এপিআই ফেপিআই যা সব আছে সেগুলো তো আসবেই আস্তে আস্তে। তো মোটামুটি একটা কম্পোনেন্টের কথা আমাদের ছিল, এনসেম্বল এরকম নামটা। দেখুন, বেসিক্যালি কী হচ্ছে, রিয়াক্টের ওপরে প্রচুর ইউআই রয়েছে। ঠিক আছে, আপনি যদি এখানে রিয়াক্ট ইউআই বলে যদি আপনি সার্চ করেন, ঠিক আছে, রিয়াক্ট ইউআই এর প্রচুর লাইব্রেরি পাবেন। আনটাইটেলড, রিয়াক্ট সিমেন্টিক ইউআই, রিয়াক্টের এমইউআই, রিয়াক্ট প্রাইম রিয়াক্ট, মানে রিয়াক্টের ওপর প্রচুর 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 ইউআই পাওয়া যায়। ইনফ্যাক্ট আপনি যে নামটা করছেন সেটাও হয়তো রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ইউআই জাস্ট আ নেম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনাকে জানতে হবে যে ইউআইগুলো তৈরি হচ্ছে কী করে। কারণ মেনলি কী হচ্ছে, প্রত্যেকেই রিয়াক্ট লাইব্রেরিটাকে ইউজ করে, মানে রিয়াক্টের কনসেপ্টটাকে ইউজ করে তারা তাদের মতন কম্পোনেন্টস বানিয়ে রেখে দিয়েছে, ইউআই বানিয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, অনেকটা ওই প্যাকেজের মতন। যে বললাম না যে প্রথমেই শুরুতে যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। তো বেসিক্যালি কী হচ্ছে, ইউআই এর একটা ডিজাইন প্যাটার্ন আগে থেকে তৈরি করা আছে, জাস্ট ওটাকে ড্র্যাগ, মানে প্যাকেজটাকে ইনস্টল করা আর সেই কম্পোনেন্টটাকে ডাইরেক্টলি ইউজ করা ইউআই ইউজ করার জন্য। মানে অনেকটা ব্যাপারটা কীরকম হচ্ছে, আপনাদের .NET ফ্রেমওয়ার্কে আগে যেমন আপনারা ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতেন, ইউআই ডেস্কটপ, সেই ব্যাপারটাই এখন ওইভাবে তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ চাইলে করা যায়, রিয়াক্টে সেই অপশানও রয়েছে। সেই জায়গাটাই কিছু সেট আপ কোডস দেওয়া রয়েছে, সেই কোডটাকে ডাইরেক্টলি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, মানে কোডটাকে কপি করে পেস্ট করলেন আপনার কোডের কম্পোনেন্টের মধ্যে। এবার যেখানে যে রকম ডেটা পাঠাবার দরকার সেই জায়গাতে সেই ডেটাটা পাঠিয়ে দিলেই আপনার ইউআইটা আগে থেকে তৈরি হয়ে আছে, টেবিল ফেবিল সব রেডি হয়ে চলে আসবে। মানে ওর ভেতরে যে ইন্টারনালি কীভাবে কী কাজ করছে না করছে অতটা না জানলেও চলবে, জাস্ট ডকুমেন্টেশন পড়লেন, ওখানে এক্সপেক্টেড ডেটাটা আপনি এপিআই থেকে ক্যাচ করে ঢুকিয়ে দিলেন, আপনার ইউআই রেডি। আচ্ছা।
কিন্তু যখন আপনি নিজে কম্পোনেন্ট বানাতে জানবেন তখন কী হবে, ওখানে আপনার যদি ভার্দার যদি মনে হয় যদি বলে যে একটু ডিজাইনটাকে একটু অন্যরকম করে দাও, চেঞ্জ করে দাও, এটা এরকম না একটা সার্কেল করতে হবে বা এই হ্যাঁ, করতে এটা হবে, তো হয়। এইবার এই যখন জিনিসগুলো বলবে তখন কী হবে, রিয়াক্টের কম্পোনেন্ট কীভাবে তৈরি হচ্ছে, রিয়াক্টের স্ট্রাকচারটা কী, কম্পোনেন্ট হ্যাঁ, স্ট্রাকচারটা কী, সেটা যখন পুরোপুরি জানবেন তখন আপনি ওইগুলোকে চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। সেটা তাহলে আমার নিজের হাতে থাকে, তাই তো? হ্যাঁ, মানে এটা আমি নিজের হাতে থাকছে কম্পোনেন্টটা বলতে বানিয়ে যখন আপনি রাখি। জানবেন পুরো ওটা ব্যাপারটা তখন আপনি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। সেটাই হচ্ছে, ওই কম্পোনেন্টটা কারণ বানিয়ে রেখেছি, আমি জানি। তাহলে যদি ওখানে একটা কোনো লেখা হয়তো ডান দিক থেকে বাঁ দিকে যেতে হবে বা কিছু করতে হবে, কালার চেঞ্জ করতে হচ্ছে সেক্ষেত্রে বা কার্ভ, সার্কেল ওভাল থেকে হ্যাঁ, স্কোয়ার করতে হলো বা স্কোয়ার থেকে হ্যাঁ, ওভাল হ্যাঁ, করতে হ্যাঁ, হলো, হ্যাঁ, সেই হ্যাঁ, জিনিসগুলো আপনার তখন করতে সুবিধা হবে যদি কিনা আপনি জানেন। আর যদি না জানেন তাহলে করতে পারবেন না, হ্যাঁ, জাস্ট ইউআইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেন, তারপরে কী করতে হবে না করতে হবে বুঝতে পারছেন না, বুঝতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। রিয়্যাক্টের ব্যাপারটা হচ্ছে খুবই ইজি যদি বুঝতে পারেন, হুম, আর যদি হুম, বুঝতে না পারেন খুব কঠিন। হুম, আচ্ছা, কিন্তু এমন কোনো ব্যাপার নয় যে কঠিন, অ্যাকচুয়ালি বানানো হয়েছে জিনিসটাকে সহজ করার জন্য, কিন্তু প্রপার ওয়েতে যদি শিখতে পারেন তাহলেই আপনার কাছে জিনিসটা সোজা লাগবে। আর প্রপার ওয়েতে যদি না শিখতে পারেন তখন কী হবে, মনে হবে কোথা দিয়ে কী আসছে, কীভাবে আসছে, কী করে হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। যে কারণের জন্য আপনাকে যে কটা জিনিস আমি বললাম যে করাবো, ওর মধ্যে একটা সলিড আইডিয়া হয়ে যাবে যে রিয়্যাক্ট কীভাবে কমপ্লিটলি কাজ করছে। কারণ এখানে মেনলি আপনার রিয়্যাক্ট ইউআই এই পার্টেই কাজ হয়, মানে ফ্রন্ট এন্ডেই কাজ হচ্ছে। এখানে ব্যাক এন্ডের ডেটাবেসের ব্যাপারটা নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নেই, এটা জাস্ট ফর ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডের পার্টটা কী করতে হয়, আমরা ওখানে এপিআই দিয়েই পুরো কাজটা করি। যদি আমাদের ডেটাবেসে যদি ডেটা পাঠাতে হয় তাহলে সেটাকে আমরা এপিআই কল করে আমরা ডেটাবেসের ফ্রন্ট এন্ড থেকে ডেটা তুলে ব্যাক এন্ডে পাঠিয়ে দিচ্ছি। এবার ব্যাক এন্ডে বুঝে নেবে যে কী করবে না করবে, সেটা রাখবে কি সেভ করবে না ফেলে দেবে কী করবে, সেটা ব্যাক এন্ড বুঝবে। আবার আমার ফ্রন্ট এন্ডে ইউআইতে যে ডেটাটা দরকার সেই ডেটাটা পেলে পরে আমি সেই ডেটাটা বসিয়ে দিচ্ছি, ব্যাস এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ। আর আর এই যে আরেকটা, মানে আমি পড়াশোনা করতে গিয়ে দেখেছি ওইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছিল, ওই আপনার রিডাক্স আর গ্রাফকিউএল এই দুরকম কিছু বিষয় ভাবে বোধহয় ডেটাগুলোকে আনা হয়, এরকম তো কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ, রিডাক্স হচ্ছে বেসিক্যালি আমরা যে এই যে এখানে যে ডেটাটা লিখলাম না, এই যে এখানে বাটন ক্লিকের জন্য এই যে এই পার্টিকুলার ইউজ স্টেট ব্যাপারটাকে ইউজ করতে হলো। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, এটা তো একটা ডেটাটা চেঞ্জ হচ্ছে না, যখনই আমি এখানে বাটন ক্লিক করছি তখন রিয়াক্ট এসে যাচ্ছে হ্যাঁ, লেখাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটাকে বলা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। কেন এই এই জিনিসটা কেন করতে হলো, যেহেতু কী হচ্ছে, এটা একটা জাভাস্ক্রিপ্ট থ্রু দিয়ে যেহেতু এটা লোড হয়েছে, ঠিক আচ্ছা, আছে? এবার জাভাস্ক্রিপ্ট থ্রু দিয়ে আমার এর ভেতরে যে ডেটাটাকে আমি চেঞ্জ করতে চাইছি, তো আমাকে এখানে কী করছে, এই ইউজ স্টেট একটা রিপেল এফেক্ট ক্রিয়েট করছে। রিপেল এফেক্ট মানে হচ্ছে জলের মধ্যে একটা ঢিল ছুড়লে যেরকম একটা ওয়েভ চলে, হ্যাঁ, সেরকম টাইপের হ্যাঁ, একটা এফেক্ট এখানে ক্রিয়েট হয়। এবার এর মধ্যে যখনই আমরা একটা ভ্যালু সেট করি, সেই রিপেল হ্যাঁ, এফেক্টে ওই ভ্যালুটা ইন্টারনালি রিফ্লেক্ট হয়ে এখানে ঢুকে পড়ে। তখনই ও, কী হয়, আমাদের পেজের মধ্যে ডেটা আপডেটটা দেখতে পাই। আচ্ছা, এবার এইটা হয়েছে আমার সিঙ্গেল কম্পোনেন্ট স্টেট, এটা হচ্ছে সিঙ্গেল হ্যাঁ, কম্পোনেন্ট স্টেট, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? আর যখনই আমরা ওই রিডাক্স ইউজ করি, সেটা তখন হ্যাঁ, মাল্টিপল কম্পোনেন্টসকে একসঙ্গে ম্যানেজ ও, করা হয়, আচ্ছা, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন স্টেট। কমপ্লিট অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো ডেটা চেঞ্জ করতে চাইলে তখন অ্যাপ্লিকেশন স্টেট ম্যানেজ করা হয়। এবার ওই অ্যাপ্লিকেশন স্টেটটাকে ম্যানেজ করার জন্য আমাদের রিয়াক্টের মধ্যে একটা লাইব্রেরি আছে, মানে লাইব্রেরি নয়, একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় কনটেক্সট। ওই কনটেক্সটটাইকেই আরও একটু বেটার ডেকোরেট করে রিডাক্স লাইব্রেরি, রিডাক্সটাকে বানানো, যে কারণে রিডাক্সটা যখনই আমি করাবো তখন মাথা ব্যথা পুরো গুলিয়ে যাবে, ঘুরে পড়ে যাবে, হ্যাঁ। কারণ রিডাক্সটা না, আমি খুবই অতদূর যাইনি। হুম আমি মানে জিনিসগুলো পড়েছি আর কি, মানে হুম অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে পড়েছি। হুম আমি যেটুকু পড়েছি এই আপনার এরকম টুকটাক এই হ্যালো ওয়ার্ল্ড কি একটা বক্স বানালাম, হুম তাতে একটা ছোট নেম অ্যাড্রেস লেখার মতন একটা বক্স বানালাম, সেটাকে একটু শো করা গেল, হুম এরকম টুকুই করেছি। হুম এর বেশি যে ভিডিও টিডিও দেখেছি তাতে এর বেশি কিছু পাইনি হুম বা ডকুমেন্টে। হুম আর
এইগুলো পেয়েছি যে এই রিডাক্স আছে, গ্রাফকিউএল আছে, এইগুলো আর কি। এবার গ্রাফকিউএলটা হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে আপনার আমরা নর্মালি জেসন দিয়ে যে ডেটাগুলো ফেচ করতে পারি, ঠিক আছে, হ্যাঁ নর্মালি জেসন দিয়ে যে ডেটাগুলো আমরা ফেচ করতে পারি সেটাকে আমরা কি করে পাচ্ছি, গেট মেথড দিয়ে, পোস্ট মেথড দিয়ে, বিভিন্ন রকমভাবে মেথড দিয়ে আমরা পেয়ে থাকি ডেটাগুলোকে, হ্যাঁ ঠিক আছে। এবার গ্রাফকিউএল কী হচ্ছে, গ্রাফকিউএল হচ্ছে একটা প্রোটোকল টাইপ মতন, যেখানে কী হয় একটা স্ট্রাকচার বলে দেওয়া হয় যে আমার এই স্ট্রাকচারের ডেটাটা চাই, যে স্ট্রাকচারের ডেটাটা জেনারেট করে দেয় ব্যাক এন্ড থেকে, ঠিক আছে। এবার গ্রাফকিউএল বলে একটা আলাদা এপিআই এন্ড পয়েন্ট থাকে, যার মধ্যে জাস্ট আমি আমার ওই এসকিউএল কোয়েরির মতন আমরা একটা কোয়েরি করি ডেটা রিকোয়েস্ট করার জন্য, যে আমাকে এরকম একটা ডেটা আমাকে দাও, তার জন্য গ্রাফকিউএল ইউজ করা হয়। আচ্ছা, তার মানে ওই কোয়ারি অনুযায়ী ডেটাটা আমি পেয়ে যাই। হ্যাঁ, ওই কোয়েরি অনুযায়ী আমরা ওই পার্টিকুলার ইউআরএল থেকে ডেটাটা পাই পোস্ট মেথডের মাধ্যমে। গেট মেথড ওখানে ইউজ হয় না, ওখানে অ্যাকচুয়ালি ইউজ হয় অনলি পোস্ট মেথড। আচ্ছা, ঠিক আছে, একটু মানে এগোলে আস্তে আস্তে সবই দেখবো আর কি। হ্যাঁ, সে তো জানবেনই। মোটামুটি আমি তো ফার্স্ট ক্লাসের মধ্যেই ওভারঅল আপনার যত রকমের কোশ্চেন আছে আশা করি দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে কি লার্নিং পার্ট। আজকে ইন্ট্রোডাকশন পার্টে ওভারঅল তো আপনার এন্ড টু এন্ড একটা আইডিয়া দিয়ে দিলাম যে কী কী হতে পারে। তো ঠিক আছে তো সব কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি নেক্সট কবে করবেন সেটা আমাকে তাহলে ওই হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। নেক্সট আপনার সকালবেলা হলে সুবিধা হয়, তাই তো? সকালবেলা আমার অসুবিধা নেই, মানে 9টার দিকে যদি হয়। হ্যাঁ, নটার সময় করতে পারেন বা 9:30টায় করতে পারেন, যে কোনো অসুবিধা নেই আমার। ওই 9টা 9:30টাই ধরে রাখুন, ঠিক আছে। যেদিন হবে 9টা 9:30টাই হবে। আমি একটু আমার শিডিউলটা দেখে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি, হ্যাঁ, আমাকে একটু জানিয়ে দেবেন তাহলেই হবে। ঠিক আছে। একটা রোববারে থাকবে, হ্যাঁ এটাও আমি দেখছি যদি সকালের দিকে করা যায়, বা কি কোন দিকে, কোন সময়টা হলে ভালো হয় রোববারে, রোববারে। নাকি শনিবার করবেন না এরকম করবে? আচ্ছা, এইটা আমি একটু আমার ইয়েটা দেখে নিয়ে আপনাকে জানাচ্ছি, মানে আমার রুটিনটা একটু দেখে নিয়ে। কারণ বেসিক্যালি বিকেলের দিকটা একটু হয়তো অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, যেটা আমারও বেরোনো থাকে হুম অনেক সময়। হুম হুম আমি আপনাকে এই শনি রোববারটা আমি একটু দেখে নিয়ে আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা উইকডেজের মধ্যে হয়তো একটা সেট করে নিতে পারি, দুটো ক্লাস, হ্যাঁ ঠিক আছে। যদি মনে করেন যে উইকডেজে আপনার সুবিধা আছে, তাহলে উইকডেজেই আমরা দুটো ক্লাস করে নেবো। ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে কী হবে, শনি রোববার আপনার ফাঁকা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। ঠিক আছে, আপনাকে আমি শনি রোববারটা বলে দিচ্ছি, বাকিটা এবার আপনি আপনার সুবিধা মতন আমাকে বলবেন, আমি কীভাবে টাইম করে করতে পারি। ঠিক আছে। তো আজকের জন্য তাহলে কি আমি ভিডিওটা যেটা রেকর্ড হলো পাঠিয়ে দেবো? হ্যাঁ, একটু পাঠিয়ে দিন, তাহলে আমি এগুলো আরেকবার দেখে দেখে ইয়ে করি। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি লিঙ্ক।